আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। পুলিশ এলো। স্থানীয় মানুষজন অভ্যস্ত এতে। মানুষজন গাজীপুরকে যখন শিল্প এলাকা বলা হয়, এটাও তবে রাজনৈতিক ও প্রশাসনিক এলাকা বটে। পুলিশের আনাগোনা চলতে থাকে। জয়কে নিয়ে থানা পুলিশের ওসি বেলাল আহমেদ ঢুকলেন পরিত্যক্ত বাড়িটাতে। এখানে নাকি কিছুদিন আগেও লোক বাস করত, তাদের ব্যাপারে বিশেষ জানাশোনা নেই কারোর। এখন আর তারা থাকে না, কবে গেছে সেটাও জানেনি কারোর। অসহ্য দুর্গন্ধ ঘরটাতে, লাশ পচা গন্ধ। এখনও সেই সকল নেশাদ্রব্যের অবশিষ্টাংশ পড়ে আছে চটবস্তা এবং মাদুরের উপর। সকলে নাক চেপে ধরে ভেতরে ঢুকলো, শুধু জয় বাদে। কনস্টেবলরা ঘরের এক কোণে ছাদের নিচে ভেতরে কার্নিশের উপর থেকে মোড়ানো মানবদেহের মতো বস্তাটা নামাতে শুরু করলো। বেলাল সাহেব গেলেন বেকারি কারখানার সেই পাতাগুলোর কাছে। তিনি দেখে যতটুকু বুঝলেন, রক্তপুঁজ পড়ে আছে। মনে হচ্ছে কারোর দেহের পুরনো ক্ষত ড্রেসিং করা হয়েছে। কিন্তু সেই জিনিসটা বেলাল সাহেবকে হয়রান করে তুলল। সেটা হলো ঈষৎ আঠালো ধরনের অফ হোয়াইট পদার্থটি। হুট করেই ওনার মাথায় জিনিসটা দেখে চাইল, তা কোনো ব্যাখ্যা খুঁজে পেলে না। কবির কিছুক্ষণ পর্যবেক্ষণ করে অবাক হয়ে জয়কে জিজ্ঞেস করে, ভাই ওটা কি? না মানে আমি যা দেখছি আপনিও কি তাই দেখছেন? তুই কি দেখছিস? আমি তো একটা সুন্দর মেয়ে দেখতে পাচ্ছি, যাকে আমার এই মুহূর্তে বিয়ে করে ফেলা উচিত। এই মুহূর্তে রসিকতা জয়ের কাছে আশা করা যায়। কবি কিছুক্ষণ চুপ রইল। ফরেন্সিক কেউ আসবে বোধ হয়। বেলাল সাহেব বাইরে অপেক্ষা করছেন। জয়, কবির এবং কনস্টেবল ঘরের ভেতরে। কবির কৌতূহল দমাতে না পেরে ফের জিজ্ঞেস করে, ভাই ওই মার্ডারটা কে করেছে? আপনি আপনি কি করে জানলেন এখানে লাশ আছে? না মানে আপনি, ভাই খুনটা আপনি করেছেন? না, প্রশ্ন একটা একটা করে কর, সব জমাট বেঁধে যাচ্ছে মাথার ভেতরে। তাহলে কে করেছে তা জানেন? এতক্ষণ জানতাম না, এখন জানতে পারলাম। আমার মনে হয় আপনি আগেও জানতেন। তাই নাকি? মানে মানে বুঝিনি। আপনি আবার কি করতেছেন ভাই? হামজা ভাই আপনারা দেখে রাখতে বলেছে, এবার কিছু হইলে আমায় ছাড়বে না। কানের গোড়ায় প্যান প্যান না করে ওই জিনিসটা অল্প একটু আঙ্গুলের আগায় তুলে আন। প্রশ্নের উত্তর দিচ্ছি। সায়েন্সে মাস্টার্স কমপ্লিট করার তো কিছু ফায়দা হোক। কবির হতবাক হয়ে তাকিয়ে আছে। জয় বিরক্ত হলো। অমনি ভ্যাবলার মতো চাইয়ে আসো কেন? নিজের ঢোল নিজে নাই পিটাইলে ও ঢোল মরছে ধরে যাবে, তাও কোনো দুলাভাই বাজবে না। আজকাল মানুষ প্রশংসা করতে চায় না মানুষের। আর ওয়েট, আমি মাস্টার্স পাস করি নাই, করছি তো, যে অল্প একটু তুলে আন। ওয়াক থু, ছি, এইসব ছোট কাজ করবেন আপনায় আমায় দিয়ে? বিনা তেলের অমলেট পজিটিভ ভাবতে শেখ। যে বালটা ভাবছিস তা না ওইটা। আমি নিশ্চিত, আর একটু নিশ্চিত হই আনজা। কবি চোখ বুজে পদার্থটি তুলে এনে সামনে ধরল। সর্বপ্রথম কবিরের হাতটা টেনে জয় নাকের কাছে নেয়। কবির নাক কুচকে চোখ বুজে ফেল। জয় হাতটা ঝাটকে মেটে সরিয়ে পড়ল। ও সি মারাইছে, একটা সাধারণ বিষয়কে ঘুরায় পেঁচায় ভেবে সমাধান বের করবার পারে না, সেই শালাও থানার ওসি হয়ে বসে আছে। তো আমরা ভালো হব কোন দুঃখে? এই হাবলুদের জন্যই তো ভালো হওয়া হয় নাই আমার। তুই না হয় ঘাস খাওয়া গরু, ও তো ওসি, ও কেন উল্টাপাল্টা ভেবে বাইরে যাইয়া দাঁড়িয়ে রইল? ভাই কি এইটা? মানে দেখতে তো আজে বাজে জিনিসের মতনই লাগতেছে অনেকটা। মেলাটোনিন লিকুইড। কি কাম এইটার? এইটা এইখানে কি করতেছে? লুডো খেলতেছিল বসে। খেলবি তুই? এক ধরনের হরমোন লিকুইড। ওই শালা পাগল পলাশ। ওরে কি আমি শখ কইরা পাগল কই? শালার ভিতরে যতগুলা মানসিক রোগ আছে অতগুলা দুনিয়াতেও আবিষ্কার হয় নাই। শালার ঘুমের সমস্যা আছে, ব্রেন ঠিকঠাক মতো হরমোন বয় না, পার্টিকুলারলি যখন আকাম করে তারপর একেবারে চারটি বাট্টি গোল হয়ে যায়। খুন কইরা আলোর সামনে গেলে পাগল হইয়া যায় পুরা। এই লোকটারে মারার পর নিশ্চিত এইখানে বৈশাই হরমোন লিকুইড পুশ করছে, কয়েক বোতল গিলছে, এরপর যাইয়া মরার মতো ঘুম পারছে। পলাশ মারছে ওই লোকটিকে? হ, এইবার শিওর আমি। ওই পাগল ছাড়া কারো এরম ধরনের মেন্টাল কেস নেই। আমার শালটান জ্বর ঠান্ডা লাগলে তরু ঘ্যান ঘ্যান করে। এবার একটু সমাজ সেবার নাটক করি, কি আর করার। কবিরের কেন জানি বিশ্বাস হলো না জয়ের কথাগুলো। সে পুরুষ মানুষ। পলাশ যদি মেলাটোনিন হরমোন লিকুইড ব্যবহারই করে তো এখানে পড়ে থাকার তো কথা না। কিন্তু জয়কে আর কিছু জিজ্ঞেস করলো না। শাল এনে দিলে জয় তা পেঁচিয়ে নিল শরীরে। দাঁড়িয়ে রইল বাইরে।
সমাজের অনৈতিকতার বিচারে সে খুব তৎপর। তাকে দেখতে এমনই লাগছিল, একজন নীতিবান বিপ্লবী ছাত্রনেতার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল পুরোটা সময়, অথচ একটু আগ্রহ পাচ্ছিল না পুলিশদের বোকামি দেখতে। ইনকোয়ারি শেষ হতে মাঝরাত হলো। ফরেনসিক স্পেশালিস্ট জিনিসটাকে মেলাটোনিন হরমোন লিকুইড বলে শনাক্ত করলেন। বেলাল সাহেব জিহ্বা কামড়ালেন। তিনি সিমেন্ট ভেবেছিলেন তা জয়ের কাছে বলে হাসলনও এক দফা, যার বদলে জয় মুখে হেসে মনে মনে দুটো খাঁটি বাংলায় গালি দিল ওসি সাহেবকে। বাড়ির মালিক সেই হিন্দুকে কোথাও খুঁজে পাওয়া গেল না। কেউ জানে না এই বেয়ারিশ জমিটা আসলেই কার। সবার জানা মতে কোনো সনাতন ধর্মী লোকের, যে এখানে বসবাস করে না। কিনেছে সালমা বেগমের কাছে, পরে আর ফেরত দেয়নি। সালমা বেগম উঠে চলে গেছেন এখান থেকে। এই কাহিনী জানানো হয়েছে মানুষকে, অর্থাৎ এক এক স্থানের লোক এই কাহিনীটাকে এক এক রকমভাবে জানে। আসল কাহিনী কোনটা, অথবা তাদের জানাগুলোর মাঝে আদতেও আসল কাহিনী আছে কিনা, সেই ব্যাপারেও ধারণা নেই কারোর। এলাকার লোক জানে পড়েছিল এই জমি বছরের পর বছর। এরপর একদিন সালমা বেগম কিনেছেন, থাকতে শুরু করেছিলেন কিছুদিন আগে। অন্য এলাকা, বিশেষ করে ভার্সিটির এলাকার লোক আরও অন্যরকম কিছু জানে, কারণ তাদের ভার্সিটিতে সালমা বেগম আয় হিসাবে বহু আগে থেকেই কাজ করতেন। ভার্সিটি এরিয়ার ধারণা তিনি হয়তো এখানে থাকেন শুরু থেকে, এবং এই জমির প্যাঁচা কলে মেয়েটিকে খুব নৃশংসভাবে হারিয়েছেন। খুনটা কমপক্ষে 4 দিন আগে হয়েছে। ওভাবে সাদা বস্তায় মুড়িয়ে কার্নিশে তুলে রাখা হয়েছে। এখানে শুধু হিন্দু লোকটাকে পাওয়া গেলেও কেসটা সলভ হয়ে যাবে না। হতে পারে উনি বহুদিন আসেননি এখানে। তার এই পরিত্যক্ত জমিতে কোনো বদমাইশের আড্ডা জমে বসেছিল। ওসি নজর ক্লাবের ছেলেদের উপর পড়ল, তবে চেপে গেলেন তিনি। করলেনও গোপনে তদন্ত করতে হবে, এদের সন্দেহ করে প্রকাশ্যে করা যাবে না। হামজা জয় চতুরতার লেভেলে ছাড়িয়ে এত দূর গেছে, তার প্রকাশ্যে অনৈতিকতা করে বেড়াবে, অথচ ধরার ফাঁক থাকবে না। গুলো একটাই, রক্ত পুজ। এগুলো কার? কাকে ড্রেসিং করা হয়েছিল? মৃতদেহের নাই, কারণ মৃতদেহে কোনো ক্ষত নেই। তাকে ড্রাগ দিয়ে মারা হয়েছে। নতুন মেয়র হামজা পাটোয়ারি মাছ দিয়ে হামজার বাবা হুমায়ুন পাটোয়ারিকে ঘরে বসিয়ে ওয়ার্কশপের কাজে ভার দিয়েছেন। নতুন একজনকে পৌরসভার কাউন্সিলর বানিয়ে নিজের হাতে রেখেছে। পুলিশরা আজকাল পুলিশ নয়, তার কাঠের আসবাব। তাদেরকে ঘরের যে কোনো স্থানে যে কোনোভাবে যে কোনো ভূমিকায় সাজিয়ে রাখতে পারে রাজনীতিবিদ এবং সন্ত্রাস শ্রেণীরা। অন্তর পরীক্ষা ছিল আরেকটা। ভার্সিটির চত্বরে গুঞ্জন, পরে জানতে পারল তার দেখা লাশটি ছিল সোহেলের, অর্থাৎ আখির বড় ভাইয়ের। অন্তর নিশ্চিত পলাশ সোহেলকে মেরে ফেলেছে। ওরা তো বাড়ি ছেড়ে উঠে গেছে, তবু কেন মেরেছে? অন্তর দেখা পদার্থটি নাকি হরমোন লিকুইড। এ ব্যাপারেও অন্তর সংশয় রয়ে গেল। আজকাল নিজেকে সাধারণ মেয়ে মনে হয় না তার। সে বহুত অযাচাচিত বিষয়ের সাক্ষী। সহজ বাংলায় সে এক রহস্যবিদ হয়ে উঠেছে। এই ভাবনা তো হাসি পেল অন্তর। হুট করে জীবনের ধারাবাহিকতা বদলে গেছে। এর শুরু কোথায়? যেদিন জয়ের সাথে দেখা হলো সেখান থেকেই বোধহয়। পাড়ার লোকে জানে আমজাদ সাহেবের জমি নিয়ে ভাইয়ের সাথে ঝামেলায় চলছে। তিনি আজ যাবেন তার একটা সমাধান করতে। কথাটা রাবিয়া বলে এসেছেন প্রতিবেশীদের। তারা যেহেতু এই ভয়াবহ সংকটাপন্ন অবস্থায় পুরো একটা দিন থাকবেন না বাড়িতে, প্রতিবেশী সকলকে একটু নজরে রাখতে বলে এসেছেন বাড়ির উপর। মেয়েটা একা থাকবে, কোথা থেকে কি মুসিবত এসে হামলে পড়বে আল্লাহ ছাড়া কেউ থাকবে না রক্ষা করার। আমজাদ সাহেব মানসিকভাবে কেমন আছেন তা তার গাম্ভীর্য ছেদ করে বুঝে ওঠার উপায় নেই। শারীরিকভাবে চলার মতো, শরীরে বিভিন্ন স্থানে রক্ত জমাট বাঁধা, কড়া রোজের ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক ওনার শরীরের সমস্ত জীবনের শক্তির শুষে শুধু খোলসটা ছেড়ে দিয়েছে যেন। ডাক্তার রিলিজ করার সময় বলেছিলেন এসব স্থানে একসময় জমাট বাঁধা রক্তের দানাগুলো টিউমারে পরিণত হতে পারে। রক্তচাপ অতিরিক্ত বেড়ে গিয়েছে ওনার। রোজ দুবেলা ওমলেসি 40 মিলিগ্রামের ট্যাবলেট খেতে হয়, সাথে ঘুমের ওষুধ, অর্থাৎ অল্পখানিক আর বাড়লে ব্রেনে স্ট্রোক অ্যাটাক হতে সময় নেবে না। অন্তু নিজ হাতে ওষুধ খাইয়ে বেশ কিছুক্ষণ আব্বুর সাথে কথা বলে রুমে এসেছিল সুই নিতে। ওনার পাঞ্জাবির কলারে একটা বোতাম ছিঁড়ে গেছে। তখন অন্তিক এলো রুমে। বহু বছর পর এলো। অন্তু সহজভাবে নিতে পারল না ব্যাপারটাকে। বিছানায় বসতেই প্রশ্ন ছুড়ল, অন্তিক,
মানুষ দেনার দায়ে পড়লে কুকুর হয়ে যায়। বউ যদি বাপের বাড়ি থেকে এক পোতলা গয়না এনে দিয়ে বলে, নাও এগুলো দিয়ে ব্যবসা করবে, যাতে তোমার বাপ না বলতে পারে তুমি অপয়া, বউ খেতে দেবার মুরত নেই, তাহলে বোধহয় হয়। তাতে ব্যক্তিত্ব হারিয়ে ফেলে পুরুষ। আমি বুঝতে পারছি না আজই বা কি এমন বদলেছে যে তুই বদলে গেছিস। এই তো দুদিন আগেও কথা বলতি না, হুট করে কি নতুন নাটক শুরু করেছিস? অবশ্য লাইফে বিনোদনের দরকার আছে, দে তুই একটু বিনোদন দে। আব্বু, তোমার মেয়ের মুখের ভাষা এত কঠোর কেন? আমজাদ সাহেব কথা বললেন না। অন্তিক বালিশ টেনে নিয়ে অস্থায়ীভাবে শুয়ে পড়ল, পায়ের উপর পা তুলে শুয়ে পড়ল। ওই যে একটা কথা আছে না, মেহনত করো চুপচাপ, এরপর আওয়াজ করে লোককে জানাও নিজের সফলতার কথা। আমি সেটাই অ্যাপ্লাই করতে চেয়েছিলাম। ভেবেছিলাম একবার সফল হলে আব্বুর কাছে যে অপরাধ করেছি, সফল হয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলবো, আব্বু আমি ততটাও অপদার্থ না যতটা তুমি ভেবেছিলে। কিন্তু শালা কপালের পাল্টিবাজি দেখেছিস। পলাশের ছেলেদের চাঁদা দিতে আরও ঘর থেকে নিয়ে যেতে হচ্ছে। পুঁজি খেয়েছে, আমাকে খেয়েছে, মার্জি আরও কত কি এনে দিয়েছে, সেসব বিক্রি করে নিয়ে গিয়ে দিয়েছে, অথচ ওদের ক্ষুধা মেটেনি। আমার এইসব ব্যর্থতা হতাশা তোরা কেউ না জানলেও মেয়েটা জানতো, সব সহ্য করতো। আর এই কৃতজ্ঞতাই ওর সব অসভ্যতামি সহ্য করে গেছি। এই পরিণতি নিয়ে আব্বুর সামনে দাঁড়াতে পারিনি। লজ্জায় দুবার মরার চেষ্টা করলাম, তাতে তোদের ওপর মার্জিয়ার খুব আরও বাড়ল। মেয়েটা হুহু ত্যাগ করেছে এই সংসারে এসে। আমার অবস্থা দেখে সে সব একসাথে সইতে সইতে কবে যে এমন জাহেল নারী হয়ে উঠেছিল। মাঝে মধ্যে মনে হতো ওর মানসিক অবস্থা বিগড়ে গেছে। আবার ওই হাল দেখে আমার ওই অবস্থার জন্য আব্বুকে দায়ী করতো। আব্বু নাকি কঠোর গম্ভীর, তাই ওনার সামনে দাঁড়িয়ে আমি সত্যি বলতে পারি না। বোনের গহনা এনে দিয়েছিল ব্যবসা করার জন্য। ওর বোনের শ্বশুর বাড়ি থেকে তালাক দেবার কথা বলছিল গহনা ফেরত দিতে না পারলে। অন্তু এতক্ষণে নির্লিপ্ততা ভেঙে তাকালো অন্তিকের দিকে। এই নিয়ে একদিন উল্টাপাল্টা ঝামেলা হয়েছিল মার্জিয়ার সাথে। মার্জিয়া কথা শুনিয়েছিল অন্তুকে। অন্তিক কিছু বলেনি সেদিন। বেশ কিছুক্ষণ আপন মনে প্যাসাল পেরে উঠে বসলো অন্তিক। ঝুঁকে বসে বলল, আমি বোধহয় পাগল হয়ে গেছি রে অন্তু। আমার কোনো কিছুতেই কোনো রিয়াকশন আসে না, না লজ্জা না সম্মান না কোনো হেলদোল। যা হচ্ছে সব কেমন তুচ্ছ লাগে আমার জীবনের খেলার কাছে। বোনকে পুরুষ দিয়ে ছুঁয়ে দিয়েছি, বাপের মন ভেঙেছি, পড়ালেখা ছেড়েছি, সব ছেড়ে ছুড়ে যে মেয়েটাকে ঘরে আনলাম তাকে অবধি ধ্বংস করে ছেড়েছি। আমি আত্মহত্যা করলেও কি পাপ হতো? মহাপাপ হতো রে অন্তু। না, হতো না। আত্মহত্যাতে কোনো পাপ নেই, ওটা একটা সাহসের বিষয়। কঠিন সাহস না থাকলে কেউ এই দুঃসাহসিক কাজ করতে পারে না। তুই আর আমি একসাথে সুইসাইড করবো কেমন? একা মরলে মজা পাবো না, তুই সঙ্গে থাকলে মরতে ভালো লাগবে। অন্তুকে দেখলো অন্তিক। কেউ কেউ অতিরিক্ত যন্ত্রণায় ভেঙে পড়ে, আর কেউ কেউ বা অন্তুর মতো নিষ্ঠুরতায় ঢেকে ফেলে নিজেকে। সকালে 8টার পর বেরিয়ে গেল সকলে। আমজাদ সাহেব অন্তুকে বললেন, দরজা আটকে পড়তে বস, বিকেলে ফিরে আসবো আমরা। যতদূর দেখা গেল গলির মাথা অবধি চেয়ে দেখলো অন্তু আব্বু ধীর পায়ে হেঁটে যাওয়া দৃশ্য। পরে মনোযোগ পেল না, কেমন এক অস্থিরতা ঘিরে ধরেছে। ঘুরে ফিরেই পলাশের রূপটপ চোখের সামনে ভেসে ওঠে। নফল নামাজে বসতে ইচ্ছে করলো অন্তুর। গোসলের পানি শরীরে ঢালার সময় প্রতিটা পানির ফোঁটা তাকে সতর্ক করতে চাইছিল যেন। অদ্ভুত এক আশঙ্কাজনক আতঙ্কে ছটফট করছিল ভেতরটা। কোনো কিছুতেই মন টিকছে না। আশপাশটা ঠিক তেমন গুমট হয়ে আছে। কালবৈশাখী ধেয়ে আগে পরিবেশ যেমন থমথমে অসহ্য তপ্ত নিস্তব্ধতা বিরাজ করে। ধূপ করে একটা শব্দ হলো কোথাও। ট্যাপের পানির আওয়াজে তার প্রকট হলো না কানে, তবে কানে এলো ঠিকই। শরীরে এক প্রকার কম্পন টের পেল অন্তু। গোসলটাকে তার বিষাক্ত লাগছে। কিসের গোসল করছে আল্লাহ জানে। গোসলের পানি শরীরে এমন জ্বালা ধরে। গেটে ধুমধাম আওয়াজ হচ্ছে। করাঘাতগুলো ধীরে ধীরে শক্ত ও ভারী হয়ে উঠছিল। অন্তু সম্বিত পেয়ে দ্রুত শরীর মুছে শুকনা কাপড় পরতে লাগলো। কারা এসেছে? ওদিকে গেট ধাক্কানোর মাত্রা ক্রমশ বিকট হয়ে উঠছে। অন্তু কোনোরকম মাথায় গামছা পেঁচিয়ে তার উপর ওড়নাটা দেহে পেঁচিয়ে নেয় ব্যস্ত হাতে। অন্তুর ধারণা পলাশের ছেলেরা এসেছে। সে দরজায় কান বাঁধালো। বেশ লোক জমেছে। আজকাল তাদের বাড়িটা মানুষের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কিনা
একটু কিছু হলেই মানুষ আগ্রহ নিয়ে এগিয়ে আসে। দুটো শ্বাস ফেলে গেট খুলল সে। হাতটা থরথর করে কাঁপছে। কি আশ্চর্য! অন্তুর বুক ভরি দম নিল। জয় ক্লাবের ছেলেরা দাঁড়িয়ে আছে। কবিরকে অন্তু চেনে। সে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে কেমন করে যেন তাকিয়েছিল অন্তুর দিকে। অন্তু বেশ বিনয়ের সাথে বলল, কেন এসেছেন আপনারা? কিছু হয়েছে? জয় ভাইকে ডাকতে এসেছি, একটু ডেকে দেন। জি, বুঝতে পারছি না। জয় ভাইকে ডেকে দেন, কাজ আছে ক্লাবে। কতক্ষণ হলে ভেতরে ঢুকেছে, বলেন আমরা আসছি। অন্তুর হাতের আঙ্গুলের ডগা লাফাচ্ছে। হাতের তালু ঘেমে উঠছে। বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। সে মুঠো করে তার কামিজ চেপে ধরে পড়ল, মশকরা করার মতো মেজাজ নেই আপাতত আমার। আপনারা কি বলছেন বুঝতে পারছি না, অথবা এরকম কোনো ইঙ্গিত বুঝতে চাইছি না। রাহাত জয়কে ডাকতে ডাকতে ভেতর এগিয়ে যেতে যেতে বলল, এই যে ছোট আপু, আপনার সাথে আমাদের মস্করের সম্পর্ক না। জয় ভাই ঢোকার আগে বলেছিল একটু পর যেন ডাকি তারে। ক্লাবে ঝামেলা হয়েছে, ওনাকে দরকার। একটু ডাকেন ওনাকে। চলে যাইতে বললে চলে যাচ্ছি, কিন্তু ওনাকে জানানো খুব দরকার। খবরটা জানিয়ে চলে যাব, কিন্তু তবুও ডাকেন একটু। ঘুমাচ্ছে নাকি? রাহাত পারফরমেন্স ভালো ছিল। সন্দেহের অবকাশ নেই তার অভিব্যক্তিতে। অন্তর মাথায় যেন টকবগিয়ে আগুন জ্বলে ওঠে। ততক্ষণে পাড়ালোক ঘটনায় বেশ আগ্রহ পেয়ে বসেছে। কেউ কেউ নিজেদের মাঝে আলোচনা শুরু করেছে, তো কেউ অপেক্ষা করছে আগামী দৃশ্য দেখার। অন্তু অনেক কষ্টে সামাল দেয় নিজেকে। তো আপনার ভাষ্যমতে আপনাদের জয় আমিরের বাড়ির ভেতরে থাকার কথা। রাহাত আর কথা বলল না। আত্মবিশ্বাসী গলায় ডাকা শুরু করলো, জয় ভাই, জয় ভাই, ঘুমিয়ে গেছেন নাকি? বাড়াবাড়ি করবেন না যেন। ধৈর্যও একটা নির্দিষ্ট পরিমাণে বহন করি আমি। এখান থেকে জুতো দিয়ে পিটিয়ে বের করবে লোকে আপনাকে। নাটক না করে বেরিয়ে যান। অনুমতি ছাড়া ভেতরে ঢুকছেন কোন সাহসে? রাহাতের কান অব্দি পৌঁছালো না সেসব। তার মুখে চোখে আত্মবিশ্বাস ভর্তি গাম্ভীর্য, এখন দৃঢ়তা। সে আবার ডাকে, জয় ভাই, ঘুমিয়ে গেছেন নাকি? জয় ভাই। অন্তর মাথা ফাঁকা লাগছিল। সে জানে ভেতরে কেউ নেই, তবুও বুকের ভেতর ধূপধাপ আওয়াজ হচ্ছে। রাতের চোখে মুখে আত্মবিশ্বাস তাকে ভঙ্গুর করে তুলছিল। সামনের আগ্রহী জনতার মুখের দিকে তাকিয়ে তার শরীরের কম্পন উঠে যাচ্ছিল। জয় বেরিয়ে এলো ভেতর থেকে। সবে ঘুম ভেঙেছে তার। হাই তুলল একটা। অন্তু দেখল সেটা কৃত্রিম। জনগণ তা বুঝল না কেবল। জয় ঘুমো ঘুমো কলেই বলল, কি সমস্যা? এত ডাকাডাকি কিসের? অন্তু জমে গেল। তার মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড একত্রে কার্যক্ষমতা হারালো। জয়ের পরনে শুধু একটা 3/4 প্যান্ট। সেই প্যান্টের উপর দিয়ে নিচের আন্ডার ওয়ারের অল্প কিছুটা দৃশ্যমান হয়ে আছে। নীলচে কালো শার্টটা হাতে ছিল। গায়ে কিছু নেই। তা কাঁধে রাখতে রাখতে ভেতর থেকে বেরিয়ে এসে গেটের কাছে দাঁড়ায় জয়। দেখতে পিচ্ছিল লাগছিল ব্যাপারটা, এবং তা স্পষ্ট নোংরা ঘটনার ইঙ্গিত দিচ্ছে। অন্তুর মনে হচ্ছিল সে মরে যাচ্ছে। আটকে থাকা নিঃশ্বাসটুকু কম্পিত তরঙ্গ মতো বাতাস আশ্রে পড়ছে। জয় অন্তুকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আরমিন? এত লোকের ভিড় কেন? কি হয়েছে? অন্তু নির্জীব হয়ে উঠল। লোকেরা এবার একে একে নিজেদের মূল্যবান বক্তব্য পেশ করলো। সর্বপ্রথম অবাক চোখে এগিয়ে এলেন পাশের বাড়ির দুজন মহিলা। আরে, এইটা ওই মেম্বারের ভাগ্নি না জয়? ও, ঘোমটার তলায় খ্যামটা চলে, মানুষের কি আর এমনি কয়? এই যে শোনো হকগোলে, আজকা যা দেখতাছ নতুন কিছু না। আমরা একদিন হ্যার বাড়িতে যাইয়াও এই পোলারে দেখছি। সেমটির মা কত আদর কইরা খাওয়াইতেছিল। সি সি সি, থু, মাস্টারের মাইয়া, আব্বার মুখোশ পইরা বেড়ায়, কাউরে মুখ দেখায় না। বনটামি দেখছো? ঘরের ভিতর যদি প্রতিদিন এমনে বেটা ছেলে পাওয়া যায়, হ্যাঁ আবার বাইরে কারে মুখ দেখাইব? দরকার তো নাই। নষ্টামি তো ঘরের ভিতরেই। একজন লোক জিজ্ঞেস করে মহিলাকে, আগেও দেখেছেন নাকি এই চ্যাংড়ারে, মানে জয় রে? তাচ্ছিল করে একদলা থুতু মাটিতে ফেলে আর চোখে উদ্দেশ্য করে অন্তুর উপর। দেখছি মানে, ওর মায় তো আব্বা আব্বা কইরা খাইতেছিল। আমারা ঢুকতেই তাড়াতাড়ি বাইর হইয়া গেল। ওর বাপও আইছিল, হ্যাঁও ভিতরে চইলা গেছে। কিচ্ছু কইল না। ওই দিন সন্দেহ হয়েছিল। আবার হেই সেরি সেই দিন দেখলাম মুখোশ না পইরাই বাইরেতে ঘুইরা এলো।
অন্তু চোখ বুজে সজয় শ্বাস টেনে নেয়। জয়ের ভবিষ্যৎবাণী মিথ্যা হয় না, এক রত্তেও ভুল হয় না জয়। ওর তো গণ খাওয়া উচিত। সেদিন পলাশের সাথে হাসতে হাসতে কি চমৎকার করে বলেছিল, তুমি আমায় থুতু দিলে আরমিন, লোকেও তোমায় থুতু দেবে, সত্যি বলছি। জয়ের প্রতি মুগ্ধতায় অন্তর দু চোখ ভিজে ওঠে। অন্তর একটা লোকের এত জেদ, নিজের অপরাজয় অনৈতিক শক্তির উপর এত দম্ভ, এত তার কুটিলতা, তার শক্তিও তো অগাধ, বাঁচাতেও পারে মারতেও। সেদিন বাঁচিয়ে এনেছে, আজ মারার জন্য। ঠোঁটের কিনারায় হাসি ছলকাই অন্তর। বহুবার সতর্ক করেছে জয় ওকে, অথচ খুব হালকাভাবে নিয়েছে সে। ভার্সিটিতে প্রতিবার জয়ের চোখে তাকিয়ে রুহু কেঁপে উঠল, পরে ভুলে যেত জয়ের নির্লিপ্ততা দেখে। অথচ জয় বলেছিল শেষে থাবা দিয়ে ধরবে না, কুকুরের স্যাসামির মতো ধীরে সুস্থে নির্লজ্জতার সাথে ধরবে। ঝরঝর করে ঝরে পড়বে অন্তু। অন্তু অবাক হলো সবচেয়ে বেশি সবার অভিনয়ে। বাস্তবের চেয়েও বেশি বাস্তব তাদের অভিব্যক্তি। সাজানো পরিকল্পিত ঘটনাকে জীবন্ত করে তুলেছে ওদের অভিনয়। এক বৃদ্ধা এগিয়ে আসে। এই ছেড়ি একঘর করো বাপু সকল, এইসব পাড়ায় বদনাম করব। ওই ছেড়ি দেখি পদ্মা করো, তোমার পদ্মার উপরে থু, ঘরে বেড়া শোয়াই রেখা দিয়া বাপ মাই গেছে কোনে, সি সি সি, বাপের জন্মে এইসব দেখি নাই। অন্তু চুপচাপ দাঁড়িয়ে শুনে সবার মূল্যবান মন্তব্য। কেউ কেউ বলছে, এই জন্যই তো কই দরজা খুলতে এত দেরি লাগে ক্যা, সেই কখন থেকে আইসা এই ছেঁড়াগুলো ডাক্তার ছিল, খোলে না তো খোলেই না। অন্তুর বিয়ে নিয়ে এসেছে বহুলোক বহুবার। অন্তু অপমান করত বা প্রত্যাখ্যান, তারা আজ তাকে ছাড়বে কেন? মহিলা এসে এক ধাপে অন্তুর মুখ থেকে ওড়নাটা টেনে খুলে ফেল। বেরিয়ে আসে সদ্য গোসল করা গামছায় মোড়ানো ভেজা মাথাটা। সকলে কয়েক সেকেন্ড হা করে হিসেব মিলায়। এবার তারা দৃঢ় বিশ্বাসে ফেটে পড়ে। চমৎকারভাবে প্রমাণ হয়ে গেল তাদের কাছে অন্তুর নোংরামি। এতক্ষণ সন্দেহ ছিল তাদের, নষ্টামি করে লাং শুইয়ে রেখে আবার গোসল করে বের হয়েছে। গুঞ্জন উঠল, ও তাইলে কুকাম কইরা ল্যাংড়ারে বিছনায় শুয়াই রেখা ফরস গোসল করতে ঢকছে মাতারি, এরপর সেইখান থেকে বাইর হইয়া আইসো, ওরে সি সি সি। রব উঠল মন্তব্যের। অন্তু অন্তত মোড়ানো গামছাটা মাথায় রাখতে চেয়েও তা পারল না। মহিলা টেনে হিসে খুলে ফেলে গামছাটা। পিঠ বেয়ে ছিটকে পড়ল ভেজা লম্বা চুলগুলো। কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে রয় অন্তু। সে অবাক হচ্ছে, তার কোনো প্রতিক্রিয়া আসছে না, কান্না পাচ্ছে না। জয় একটা সিগারেট ধরিয়েছে, ধোয়া গিলছে। অন্তু না তাকেও টের পাই জয়ের চোখ দুটো হাসছে, খিলানোর মতো নাকের পাটা দুটো ফুলে ফুলে উঠছে, আবার ভুরুজোড়া অহংকারে পুরো হয়ে উঠছে। জয় খারাপ কিছু করার পর খুব সহজ হয়ে ওঠে, যেন সে খানিক জীবনী শক্তি পায়। তার খারাপ হওয়ার পিছনে কোনো কারণ নেই, সে খারাপ তাই সে খারাপ। অনেক লোক জমেছে খেলা দেখতে। এক বৃদ্ধ এবার হৈ হৈ করে উঠলেন, ওই 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 ওই, তোমরা কি এমনি দাঁড়াইয়া এই মাতারির ঢং দেখবা? চুল নাক কাইটটা বাইর করে এইসব বালাই দেশ থেকে। কেউ কেউ পরামর্শ দিল শরীয়তের বিধান অনুযায়ী ব্যভিচারের শাস্তি মাটিতে গলা অবধি পুঁতে ৮০টা বেত্তা আঘাত। অন্তু তাদের আলোচনা খুব মনোযোগ সহকারে দেখছিল এবং শুনছিল। অন্তুর দিকে তাকালো জয়। চোখোচোখি হলো দুজনের। অন্তুর ঠোঁট দুটো হেসে উঠল, যে কেউ দেখতে পাবে না সেই হাসি। তরল রক্তের মতো চিকচিক করছিল সেই হাসি অন্তুর চোখের তারায়। পুরুষ এবং কলঙ্ক, এ দুটো শব্দ একসাথে হয় না কখনো। কলঙ্ক শব্দটি নারী সত্তার জন্য প্রযোজ্য কেবল। পুরুষ কলঙ্ক বইতে জন্মায় না জগতে। তারা স্বাধীন, তারা আমরণ, কলঙ্ক বিচ্ছিন্ন। একই পাপের মাসুল পুরুষ ও নারীর জন্য ভিন্ন হয় এ সমাজে। নারীর মসৃণ চামড়ায় বরং কলঙ্কের জন্য অনুকূল পদার্থ লেগে থাকে। নারী কলঙ্কের জন্য এবং কলঙ্ক নারীর জন্য চুম্বকের মতো আকর্ষিক। একটা নির্দিষ্ট দূরত্বে দুটোকে আনলে দুটো ছিটকে এসে পরস্পরের দেহে লেপ্টে যায় চিরতরে। জয়ের ক্ষমতা অসীম, তার দিকে আঙ্গুল তোলার সাধ্যই কারণে। তার অন্তর্দোষের কলঙ্ক অন্তর গায়ে এবং জয়েরটুকু একসঙ্গে অন্তর গায়ে ছিটিয়ে দিচ্ছিল। মৌলভী সাহেব এলেন, সব শুনলেন, বেশ কিছুক্ষণ চুপ রইলেন। হামজা এসে বসেছে, তাকে চেয়ার দেওয়া হয়েছে মৌলভী সাহেবের পাশে। অন্তুর খোলা চুলগুলো শুকিয়ে গেছে, আজ সবে পরাণ ভরে
অন্তুকে দেখছে। মাস্টারের মেয়েকে সেই ছোটবেলায় দেখেছিল সবাই, এরপর বহু বছর আর দেখেনি কেউ। অথচ মাস্টারের মেয়ে যে ঘোমটার তলে তলে নষ্টামি করত তা কি কেউ আন্দাজ করতে পারেনি? কতবার তারা মাস্টারকে বলেছিল ভার্সিটিতে না পড়িয়ে বিয়ে করিয়ে দিতে। মেয়েটার দিমাগ ছিল বেশি, আজ পণ্ড হয়েছে তো। পাড়ার পুরুষেরা মন ভরে দেখল অন্তুকে। ফর্সা শরীরে খয়েরি ঢিলাঢালি সালোয়ার কামিজ, ওনাটা গায়ে আছে কোনো মতে। উস্কো খুস্কো লম্বা লম্বা চুল পিঠে অবহেলিতভাবে ছড়ানো। হামজার পরনে সাদা ধবধবে পাঞ্জাবি। মেয়েও সে, তার মুখটা কঠিন। মৌলভী সাহেব বলেন, যেহেতু অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হইছে, সেই হিসাবে শরীয়তের বিধান হইল দুইজনকেই দৌড়া মারা। মরে গেলে গেল, বেঁচে থাকলে পাপমুক্ত। একে অপরের দিকে চাউচাই করে লোকেরা। এসব আগের কালে দেখা যেত, এখন এসব উঠে গেছে। মানুষ প্রকাশ্যে অকাম করে বেড়াচ্ছে। তবু পাড়াটা তো আর বোর্ডিং বা হোটেল না। সবার আলোচনা একই রকম, তারা এর একটা বিহিত চায়। আর তাছাড়াও সকলের মাঝে একটা চাপা ক্ষোভ বোধহয় জয়ের জন্য কাজ করছিল। জয় খারাপ তা সবাই জানে, সবাই। অথচ ভয়ে কেউ মুখে আনলো না, বোঝাতে চাইল না কিছুই। অন্তু আকাশের দিকে তাকায়, কয়েকবার প্রাণ ভরে আব্বুকে ডাকলো। কোনো স্বাক্ষর প্রমাণ প্রয়োজন হয়নি তাকে ব্যবহিত চায়নি বলার জন্য। জয়ের ঘরের ভেতর থেকে বেরিয়ে আসা আর অন্তুর ভেজা চুল যথেষ্ট। আব্বু আসবে বিকেল বা সন্ধ্যায়। অন্তু চাই তার আগে তাকে মেরে ফেলা হোক। এতক্ষণে তার একটা শব্দও শোনেনি কেউ, বা বলার সুযোগ দেয়নি। সে আর বলতেও চাইল না। কলঙ্ক এখন অপ্রমাণিত হলেও মুখে মুখে একটা দাগ বা রটনা থেকেই যাবে। সবচেয়ে ভালো হয় মরে গেলে। অন্তু খুশি লাগছিল খুব। বেশ কিছুক্ষণ নীরবতা পুরো জনতার মাঝে। তা ভাঙল হামজা। মৌলবীকে বলল, আর কি কোনো বিকল্প নেই এর? আপনাদের ভাষ্যমতে যা হবার হয়ে গেছে, আর কোনো গ্রহণযোগ্যতা, শাস্তি বা মীমাংসা আছে? কিছুক্ষণ চুপচাপ কাটলো। এরপর একজন বৃদ্ধ লোক এগিয়ে এসে হামজার দিকে। বৃদ্ধদের সাথে সামাজিক কর্মের মাধ্যমে হামজার বেশ খাতির আছে। লোকটা হাইকোর্টের সাবেক উকিল। তিনি যেন রাগত স্বরে তাচ্ছিল্য করে চট করেই বললেন, আর কি করবে? যা ঘটনা বিবৃতি আসছে, বিয়ে দিয়ে বাড়ি নিয়ে যাবে। সকলে অপ্রতিভ হয়ে উঠল। এই পদ্ধতি তো চলমান এখন। দৌড়া মারার প্রচলন এবং কাল চলে গিয়েছে। এখন কেউ অকাম করলে ধরে বিয়ে দিয়ে দেওয়া হয়। হামজা নিজস্ব গাম্ভীর্য বজায় রেখে অথচ চট করে বলে ওঠে, ধরুন যদি দিয়ে দেই, আপনারা তা গ্রহণ করবেন, সম্মতি দেবেন, সিদ্ধান্ত আপনাদের হাতে। অন্তর হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল। হামজা অতিরিক্ত চতুর, তা বলার অপেক্ষা রাখে না। সে এত চমৎকারভাবে নিজেকে উপস্থাপন করছে, মানুষ এতক্ষণে তাকে মহান ধরে নিয়েছে। বৃদ্ধা বলেন, বিয়ে দিতে চাও তুমি? আমার যদি আপত্তি না থাকে, মেয়েকে জয়ের বউ করে ঘরে তুলতে। যা করেছে জয়ের সাথেই তো করেছে। আপনাদের মতামত কি? অন্তর মাথাটা ঝিনঝিন করে ওঠে। সকলের মাঝে গুঞ্জন উঠল। মনে হলো বেশ পছন্দ হয়েছে বিষয়টা সবার। জয় গর্জে উঠল হামজার কানে, পাগল হইছো তুমি? ওই শালির মেয়ে গলায় দড়ি দিয়ে মরবে, তবুও দেখা যাচ্ছে আমায় কবুল করবে না। আমি ওরে বিয়ে করতে পারবো না, ওর সাথে আমার পোষায় না। আমার ওর মাঝে বিশাল ঘাপলা আছে, মাঝে কাহিনী জটিল। এসব বাদ দাও, অন্য কিছু করো। হামজার কানে গেল না সেসব। অন্তু হুড়মুড়িয়ে মৌলবীর সামনে যায়। হুজুর, আমার কিছু কথা বলার আছে, আমার কথাটা একবার শুনুন। আমি কিছু কথা বলতে চাই। মৌলবী অপ্রস্তুত হয়ে পড়লেন। অন্তু অনুমতির অপেক্ষা করে না। বিশ্বাস করুন, এমন কিছুই হয়নি। যা দেখেছেন আপনারা সব চোখের বাধা। মানে আমি বোঝাতে পারছি না ব্যাপারটা। আপনাদের যা দেখাতে চাওয়া হয়েছে আপনারা তাই দেখছেন। আসলে এমন কিছু হয়নি। কৌশলের কাছে হেরে গেছেন আপনারা। এখানে নিখুঁত একটা ট্রিক্স খাটানো হয়েছে। আরও কানেও যেন গেল না অন্তুর ভারী শব্দের কথাগুলো। অন্তুর শিক্ষিত মার্জিত যুক্তি তর্কের কথা হিতে বিপরীত কাজ করতে শুরু করলো। অন্তু থামে না, বলে চলে, জয় আমির আমাদের বাড়িতে কি করে ঢুকেছে সে ব্যাপারে বিন্দু মাত্র ধারণা নেই আমার। আমি গোসলে ছিলাম, তাই গেট খুলতে দেরি হয়েছে। জয় আমির ভেতরে কি করে এলো সেটাই অস্পষ্ট আমার কাছে। আমি কোনো পাপ করিনি, আমি বিয়ে করব না। আপনারা জুলুম করছেন আমার ওপর। পথ করে একডালা থুতু এসে মুখে পড়ে অন্তুর গলার কাছে। জয় অসন্তুষ্টিতে চোখ বুজে ফেলে। ইস, অল্পের জন্য থুতু মুখে লাগেনি, আর একটু উপরে ফেলেই তো মুখে পড়তো থুতুটুকু। অন্তুর ছোড়া থুতু জয়ের চোয়ালের উপর দিয়ে চোখের কিনারে ঘেঁষে লেগেছিল। মহিলাটা ঠিকমতো থুতু দিতে জানে না। মহিলাকেও কিছু অশ্রাব্য গালিগালাজ করলো জয়।
থুতু ছুঁড়ে দিয়ে মহিলা চুল ধরে টেনে তুলো অন্তুকে। অন্তুর শরীরে এক পাশ থেকে ওড়না পড়ে গেল। চোখ দুটো বুজে জোরে করে ডেকে উঠল অন্তু। আব্বু। চুপ করে এক ফোঁটা অশ্রু পড়ল মাটিতে। অন্তু খারাপ মেয়ে, তার শরীরে ওড়না তুলে দেবার প্রয়োজনীয়তা বোধ করল না কেউ। মহিলা বলল, ল্যাংড়ার সাথে বিছানা যেতে মন চায়, বিয়া করবার তার বাড়ি যাইবার মন চায় না। এতক্ষণ তাও ভাবনাই আসছিল, তুই তো তার চেয়েও বেশি শয়তান মাইয়া। আমার মাইয়া হইলে জিন্দা কবর দিয়ে থুইতাম। মাইয়ার বয়স 14 হইলেই বিয়া দিয়ে দিছি। তোর মতন নষ্টামি পুষি নাই কলেজ পড়াইয়া। আমি কিছু করিনি, অপবাদ দিচ্ছেন চাচি আপনি। ওড়নাটা তুলে বুকে জড়িয়ে নিল। হ, কিচ্ছু করো নাই, খালি ল্যাংড়ার সাথে বিছনায় শুইছো। তা তো কই বিয়া করবার চায় না কে, ভার্সিটিতে পড়বার চায়। সেই দিন মা খাওয়াইতেছে, আজ ঘরে স্বয়ং বেটা ছেলে ঢুকাই দিয়া বাইরে গেছে গা। এমন যখন রং মনে আইলো, আবার বিয়া করবার চাও না কেতারে। আর একবার কেউ আমার বাপ মায়ের দিকে নির্দেশ করে কথা বললে পড়ে থাকা ইট তুলে তার মাথায় 2 খণ্ড করতে আমার হাতে বাঁধবে না। তারই তেজ এখনো কমে নাই, ঘরে বেটা ছেলে ঢুকাইয়া মাইয়ার মুখ। জিরা, তেজ একটু কমেনি। কি করবেন আপনি? আমার মুখে কি মেরে ফেলবেন? আপনারা না পরিকল্পনা করছিলেন বেত মারার? শুরু করুন। আপনাদের ভাষ্য মতে পাপ যখন করেছি, শাস্তি আমার পাওয়া উচিত। শরীয়ত অনুযায়ী শাস্তি দেওয়া শুরু করুন। কোনো নাটকীয় শাস্তির জন্য প্রস্তুত নই আমি। আপনার আন্দাজ করা পাপের শাস্তি কখনো বিয়ে হতে পারে না। বেত্রাঘাত করুন। জয়, তোমার কি মতামত? আমার আর কি মতো? আপনারা বললে বিয়ে করব, না করার কিছু নেই। শেষে আস্তে করে চিপিয়ে বলল, আফটার অল শালি সুন্দরী, আমার বদনাম তার গায়ে আমার নামের। প্লিজ এমন করবেন না, আমি সত্যি বলছি। অনেক দূর চলে যাব, আর কোনো দিন অসম্মান করব না আপনার। আপনি না বলুন। জয় অনর চোখে চেয়ে থাকলো। তার কিছুই করেনি, সে যা চেয়েছে তাই হয়েছে। অন্তর মুখে থুতু পড়েছে। এখন কি হচ্ছে বা হবে তা নিয়ে তার কোনো লাভ লোকসান নেই। কাজে আনতে গেল হামজা 2টো ছেলে। অন্তু বুঝলো বিয়ে না করতে চাওয়ার কারণ হিসেবে তার চরিত্রের সাফাই গেলে কেউ শুনবে না, তাকে অপরাধ মেনে নিতে হবে বাঁচতে হলে। সে মৌলবীকে বলল, হুজুর, আমি পাপ করেছি। যে পা আটকা ছিল কথাখানা একটু থেমে মিনতি করল, আপনি তার শাস্তি দিন আমায়। বিয়ে পড়ানোটা কি শরীয়তের শাস্তি হবে বলুন? আমার কথা বুঝতে পেরেছেন আপনি? অন্তর শরীরটা থরথর করে কাঁপছে, বারবার ঝাঁকুনি খাচ্ছে। আমায় বেত্রাঘাত করে মেরে ফেলুন, আমায় ফাঁসি দিয়ে দিন, অথবা আমায় 1 বোতল বিষ। হুজুর, আমি যা করেছি তার শাস্তি আপনি আমায় 80টা না, বরং তার দ্বিগুণ 160টা মারুন। তবুও জয় আমিরের আঘাতগুলোও আমাকে দিন। ওই লোকটার ভাগে যে ব্যত্রাঘাত আছে সেগুলো আমায় মারুন। মৌলবীর সামনে মিনতি করাটা বেককেলে কাজ হচ্ছে। অন্তু হামজার সামনে গিয়ে দাঁড়ালো। প্রলোভ আত্মসম্মানী অন্তু অনুরোধ করে উঠল, মেয়র সাহেব, আপনি কি ভাইয়ের শরীরের আঘাতের চিন্তা করছেন? নিতে হবে না, সে কিচ্ছু করেনি। সব পাপ দোষ আমার, আমি করেছি পাপ, আমার শাস্তি পাওয়া উচিত দরকার। আমি যদি ওর আঘাতগুলো নিই, এখানে আমায় শুলে চড়িয়ে 5 খণ্ড করা হলেও তা মঞ্জুর। আমায় মেরে ফেলুন, বদনাম ধুয়ে যাবে। আব্বু আসার আগে মেরে ফেলুন। পাগলামি করছো আরমিন? বদনাম যখন হয়ে গেছে, সত্য মিথ্যার ধার সমাজ ধারবে না। তোমার শরীরে ট্যাটু চেপে গেছে। কিসের ট্যাটু মেয়র সাহেব? বদনাম অথবা জয়। ট্যাটু মোছা যায় না? না যায় না। আমি যদি ত্বক পুড়িয়ে ভস্য করে দিই অথবা উপরে তুলে ফেলি শরীরের চামড়া, তাতে বাঁচতে পারবে? তোমার শরীরে 10টা আঘাতও সইবে না। দৌড়রা 80টা বেত একসাথে বেঁধে 80টা আঘাত করে মারা হয়। তুমি 2-4টাতেই প্রাণ হারাবে, কলঙ্ককে সাথে নিয়েই মরবে। এড়িয়ে যাওয়ার কোনো পথ নেই। অন্তর দিকে ঝুঁকে নিচু আওয়াজে বলল, বেঁচে থাকলে নিজের কাছে সান্ত্বনা থাকবে তুমি পাপটা করনি। আমি তোমাকে বুদ্ধিমতী বলেই জানি। কিছুক্ষণ আগেও তোমার শীতলতায় লোকে অবাক হয়েছে। এত ভেঙে পড়েছে কেন? রিল্যাক্স, প্রস্তুত হও, পাটোয়ারি বাড়ি তোমার অপেক্ষায়। অন্তু আস্তে করে পিছিয়ে এলো কয়েক কদম। কিছু ভাবছে সে, কিছু জবাব মিলছে। হামজাকে তার বড্ড ভয় করছে। পলাশী এবং জয়ের চেয়েও বেশি ভয়। হামজা দেহে বাস করা ক্যান্সার কোষের মতো নীরব ঘাতক।
চারিদিকে গুঞ্জন থামিনি। যেহেতু মেয়ে বিয়ে করতে চাইছে না, তার মানে বিয়ে দেওয়াটাই ওর শাস্তি। চমৎকার যুক্তি সমাজের। বসে রইল অন্তু সিঁড়িতে। আজান পড়ছে। সববশত ওনা তুলে মাথায় দিল। আজাদ দৌড়ে গিয়ে অজু করে নামাজ পড়তে বসতে হলো না। চরিত্রহীনদের নামাজ পড়ার দরকার নেই। আব্বু টুপিটা খুঁজে দেওয়া হলো না। আব্বু এ সময় আসরের নামাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। অন্তু গেটটা আটকে নামাজে বসে। অন্তু নির্বাক চোখে মাটির দিকে তাকিয়ে রইল। জয় একটা চেয়ারে বসে পড়ল। পরনে এখনও 3/4 প্যান্ট, হাঁটুর নিচে ঘন পশম, পা দুলাচ্ছে বসে। দেখতে ক্লান্ত লাগছে। সে এত কিছু ভাবিনি, এখনও ভাবছে না। চিরদিন লাগামহীনের মতো অপরাধ করেছে। কোথাও এমন দ্বিধাদ্বন্দ্ব ভরা পরিস্থিতি তৈরি হয়নি। কেউ প্রতিবাদ করেনি কখনো। সব গুলিয়ে যায় অন্তুর সামনে। সব কিছুর বাজি পাল্টায়, এমনকি তার লাগামচা অপরাধেরও। অন্তুর উপর রাগটা তরতর করে বাজছে, যে দৌড়ছে। অন্তু মাটির কাছে অনুরোধ করে, ফাঁক হয়ে যা, আমাকে এই মুহূর্তে জায়গা দে তোর গর্ভে। নাকি তুইও ভুল বুঝছিস আমায়? আমাকে কি তোরও বলাৎকার মেয়ে মনে হচ্ছে মাটি? তুই কথা বলিস না কেন? তোর বুকে দাঁড়িয়ে মানব সন্তান এত কিছু ঘটায়, তোর ধৈর্য কুলায় সবটা? তোর বুকে ভার অনুভূত হয় না? মাটি জবাব দেয় না। অন্তু চেয়ে থাকে মাটির দিকে। নামাজের শেষে কাজীকে সাথে নিয়ে লোকজন ফিরল। হামজাও সবার সাথে নামাজ পড়ে ফিরল। সকলে যে যার স্থানে আলোচনা শুরু হলো। ছোট্ট একটা পাড়ার প্রবীণরা হামজাকে জিজ্ঞেস করলেন, তো তুমি কি বলো, বিয়ে পড়ানো শুরু করা যাক? হামজাকে বলার সুযোগ দিল না অন্তু। চিৎকার করে উঠল, বললাম না বিয়ে হবে না? আমাকে এখানে কেটে শত টুকরা করলেও কোনো রকম বিয়ের আয়োজন হবে না এখানে। শাস্তি দিন আমায়, আমি তৈরি আছি। কিন্তু আমরা চাইতেছি না তোমারে জিন্দা মাটিতে পুঁততে, তার চেয়ে। কিন্তু আমি তো চাইছি আমাকে পোতা হোক, বেত্রাঘাতের সাজা দেয়া হোক। আপনাদের ব্যথা লাগছে কেন? মার পড়বে আমার শরীরে। তাছাড়াও আমার মতো চরিত্রহীনের জন্য এত মানবিকতা দেখালে বরং আপনারা কিন্তু গুনাহগার হবেন আল্লাহর কাছে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আঘাত করা শুরু করুন। লোকজন ফাপড়ে পড়ে গেল। অদ্ভুত চোখে ভুরু কুঁচকে তাকিয়ে দেখল। এখনো মেয়েটার কথার যুক্তি, ভাষার বিনস্ততা, চোখের প্রতিবাদ এক বিন্দু কমেনি। যুক্তিতর্কের ঊর্ধ্বে জয়ের অপরাজয় মস্তিষ্ক বিস্ময় খেলে গেল। চোখ সরল না অন্তুর উপর থেকে। অন্তর্মুখে ঘাম জমেছে, বুকটা ওঠানামা করছে, চোখ দুটো কাতর। অথচ অগ্নি উৎপাতের গলিত লাভা যেন ঠলকে পড়ছে। সন্ধ্যা হবার অল্প অল্প বাকি। আমজাদ সাহেব হেঁটে এগিয়ে আসছেন। রাতে ওনার ডান বাহু ধরে এগিয়ে আসছে বাড়ির দিকে ক্রমশ। ওদিকে লম্বা মাথাটা দেখতে পাওয়া গেল ওনাদের পেছনেই। অন্তু যেন ফুরিয়ে গেল এক লহমায়। সমস্ত জীবনের শক্তি ত্যাগ করে একদলা মাটির স্তূপে পরিণত হয় মেয়েটা। এই কথাগুলো এই লোক কিভাবে আপুর কানে তুলবে? আপুর কেমন লাগবে শুনতে অন্তুর ব্যাপারে এমন সব কথা? আমজাদ সাহেব অবাক হলেন বাড়ির সামনে ভিড় দেখে। অন্তুর অবস্থা দেখে সৌম্য মুখখানা অস্থির হলো। এক একে লোক আমজাদ সাহেবকে নিজেদের মন মতো করে রসাত্মক কাহিনী জানাতে শুরু করলো। মাইয়া তোমার আকাম তো করছে, মাগার সেই লাঙ্গের লগে বিয়াত বসবার চায় না। আমজেদ, মাইয়ারে ব্যবসায় দিছো নাকি? ব্যবসা যারা করে হেরা বিয়া করবার চায় না। কতগুলো সহ্য করতে পারেন না অন্তিক। তেড়ে যায় মারতে খ্যাপা পাগলের মতো। লোকটাকে দুটো ঘুষি মেরে নাক দিয়ে রক্ত বের করে আনলো। লোকের মেজাজে বিরূপ প্রভাব পড়ল এতে। পাপির ভাইয়ের এত বড় স্পর্ধা, তারা ভালোভাবে নেবে কেন? আমজাদ সাহেব থামালেন ছেলেকে। অনেকক্ষণ যাবৎ শুনলেন। দাঁড়িয়ে পাড়ার ও সমাজের প্রতিটা স্বাধীন নাগরিকের নিজস্ব মূল্যবান মন্তব্যগুলো। কেউ জয়কে বলছে না, জয় পুরুষ, জয় হামজার ভাই, হুমায়ুন পাটোয়ারির ভাগ্নে, এই অঞ্চলের আভিজাত পরিবার। আমি পরিবারের একমাত্র উত্তরসূরি। জয়কে বলতে নেই। মাগরিবের আজান শোনা যায় চারিদিকে। মাথা থেকে পড়ে যাওয়া ওনাটা আর তুলে মাথা ঢাকে না অন্তু। দেহ ব্যবসায়ী মেয়েরা তা করে নাকি? তার পর্দা পলাশ নিজের শক্তিশালী হাতে খুলেছে, আর তার অন্তিক চাইলেই ওঠাতে পারবে নাকি? আমজাদ সাহেব ধীরে হেঁটে এসে বসেন অন্তুর পাশে। বেশ খানিকক্ষণ কেউ কথা বলে না, শ্বাস ফেলে না কেউই। অন্তুর ভেতরে মৃত্যুর নেশা জাগে। আর মৃত্যুর আগে পাশে বসা আবুর চেহারাখানা একবার দেখতে চায় সে। বিয়ে দিতে চায় ওরা তোকে, অন্তু, করে নে বিয়ে। নির্মল কণ্ঠস্বর আমজাদ সাহেবের। অন্তু হেসে ওঠে, মেরে ফেলো আব্বু আমায়। তোমার হাতে মরণ আমি ধন্যবাদত্বের গ্রহণ করব। দাফন করে ফেলো।
মিটিয়ে দাও আমার নাম। বিয়ে করে নে অন্তু। আমায় তুমি মেরে ফেলো। অন্তু আমায় মেরে ফেলো আব্বু। বিয়েটা করে নে অন্তু। মেরে ফেলো তুমি আমায়, নিজ হাতে মারো। এমনিতেও তো বেঁচে নেই, তবু আমায় মারতে এত দ্বিধা, অথচ যখন বেঁচে ছিলাম কেউ বাঁচানোর ছিল না এই আসমান জমিনে। তুমিই বা কেন সহমর্মিতা দেখাচ্ছ আব্বু? মরা মেয়েকে মুক্তি দাও, তার আত্মাটা আটকে আছে, খুব ছটফট করছে ছাড়া পেতে। এতক্ষণে অন্তু তার হৃদয়ের ক্ষরণ টের পেল। অন্তুদের কান্না বিশেষ মানুষেরা ছাড়া কেউ দেখতে পায় না। সে কখনো রাবেয়ার সামনেও কাঁদে না। রাবেয়ার গুনগুনানি তার কানে আসছে। একাধারে বসে হু হু করে কাঁদছেন। আমজাদ সাহেব অন্তুর হাতটা নিজের হাতের উপর রেখে বলেন, কোন অপরাধে মারি তোকে বলতো অন্তু? আমার মতো দুর্বল হাত কাটা বাপের ঘরে জন্মানোর অপরাধে? তোকে মেরে নিজেকে জবাব কি দেব আমি? শিখিয়ে দে যে পাপ তুই করতে পারিস না, সেই না করা পাপের শাস্তি দেবার উপায় বল। পাপ করলে তোকে আমি মেরে ফেলতাম, করিসনি তুই, তাই বাঁচিয়ে রাখছি। আর তার বদলে এক নিকৃষ্ট মৃত্যু দিচ্ছি তোকে, গ্রহণ কর। এটা নীতি অন্তু। অপরাধ না করা মানুষেরা আজকাল কঠোর সাজা ভোগ করে। অবশ্য তাদেরও অপরাধ আছে, তাদের অপরাধ তারা অপরাধ করেনি। তুই নিজে যখন জানবি তুই পবিত্র, এটা ভেবে বেঁচে থাকাটা কি বাহাদুরি না? আর যে অপরাধ করিসনি তা মেনে নিয়ে ভীরুর মতো মরে যাওয়া কি তোর জন্য ধিক্কারজনক না? বীরেরা যুদ্ধক্ষেত্রে ছেড়ে পালায় না অন্তু, তুই পালাতে চাইছিস। তুই মরে গিয়ে প্রমাণ করতে চাইছিস তোর ভেতরে জীবনের সম্মুখীন হবার শক্তি নেই। বিয়ে করে নে অন্তু। আমায় তুমি আর কথা বলো না আব্বু, আমি সহ্য করতে পারছি না, আমার ব্যথা লাগছে। আমার লাগছে না অন্তু, কি করি বলতো? তুমি খুব নিষ্ঠুর আব্বু। তোকেও হতে হবে অন্তু, বানাতে তো তাই চেয়েছি ছোট থেকে, সেসব প্রয়োগ কর। তুমি এত কঠোর হয়েও না আব্বু আমার উপর, আমায় জীবিত পুড়িয়ে ভস্ম করে দাও। আচ্ছা তুমি যা বলছো তা তুমি সহ্য করতে পারবে? অন্তুর দিকে এতক্ষণে প্রথমবার তাকান আমজাদ সাহেব। না পারলেই বা কি? অন্তু মারি আটকে চোখ বোঝে। আব্বুর চোখে তাকানোর ভয়াবহ কাজ সে করতে পারবে না। চোখ বুঝে কেমন করে যেন ডেকে ওঠে, আব্বু। ডাকছিস কেন অন্তু? হাত বাঁধা বাপদের তোদের মতো অন্তুরা ডাকবে না। দোষ তো তোমার, জানো না আমি তোমায় ছাড়া কত নিরুপায়। একা রেখে গেলে তুমি স্বার্থপর কেন আব্বু? নিয়তির দোষ দিবি না? প্রকৃতি আর নিয়তি দেখ ঠিক জিতে গেল অপরাধ করে, তুই ওদের দোষ দিলি না, দোষ দিচ্ছিস আমার। তুমি আমায় মেরে কেন ফেলছো না? মারছি না তো কি করছি? এই তো বেশ কয়েকবার মরতে বললাম, আবার বলছি বিয়ে করে নে অন্তু। অন্তু চেপে ধরে আব্বুর কম্পিত হাত শক্ত করে মুঠো করে ধরে রাখে, ছায় না। মাথাটা নুয়ে হু হু করে কাঁদে বাপের কাছে। এতক্ষণ তার সাথে যা যা অন্যায় অবিচার হয়েছে সব কিছু নীরব নালিশ জানায়। বাপ একবারও জিজ্ঞেস করে না তুই কি করেছিস অন্তু? সন্দেহ শব্দটা অচল এখানে। এখানে কথা জবাবে নয়, চোখে হয়। এই সম্পর্কটা অগাধ আশ্বাসের, ভিত্তিটা নিগুড় বিশ্বাসের। অন্তু তোকে কাঁদতে দেখতে ভালো লাগে না আমার, ছোটবেলা থেকে কাঁদতে শেখাইনি তোকে। কাঁদছি না, ও কথা আর বলো না। তুমি শুধু হাতটা ধরে থাকো আমার, ছাড়বে না কিন্তু। আমি বলবো, যতক্ষণ তুই হ্যাঁ না বলবি আমি বলবো। অন্তু অবিশ্বাসের দৃষ্টিতে তাকায়। ভয় এবং ভরসাহীনতা পায়ে বসে এই মুহূর্তে অন্তুকে সে ভুলে যায় এটা তার আব্বু। আব্বুর হাতে চেপে রাখা হাতটা শীতল হয় তার। এই অসাধ্য অন্তু সইতে পারে না। অমনি আরও শক্ত বন্ধনে চেপে ধরে আমজাদ সাহেব হাতটা। গাঢ় চোখে চেয়ে বলেন, লোকেরা কি বলেছে বলে যাচ্ছিস? ব্যবসা যারা করে তারা বিয়ে করতে চায় না। অন্তুর চোখের পাতা ও থুতনি থরথর করে কেঁপে ওঠে। আমজাদ সাহেবের ভেতরের আগুন জ্বলছে। সেই আগুন স্পর্শ করে অন্তুকে। সে সহজ চোখে চেয়ে থাকে মেহেদি রঙা চাপদারি ভূষিত এক মহাপুরুষের দিকে। তার চোখে মহাপুরুষই পড়ে। সে জীবনে এমনই এক মহাপুরুষ চেয়েছিল, তবে চাওয়ার পাওয়ার একটা জটিল শত্রুতা আছে। অতএব এই দুটো একত্রে মেলে না কভু। বারবার পিছলে যায় দুটো পরস্পর থেকে। আমজাদ সাহেব যত্ন করে ওড়নাটা তুলে অন্তর মাথায় দিলেন, আলতো হেসে বলেন, হুমায়ুন আহমেদ কি বলেছিলেন জানিস? কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে, স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ এই নয় যে তুমি পরাজিত, এর অর্থ তুমি পরিণত, এবং শেষবেলা বিজয়ের হাসিটা হাসার জন্যে ত্যাগ স্বীকারে তুমি দৃঢ় প্রতিজ্ঞ। কাজী সাহেব কাবিননামা লিখলেন। জাভেদ আমিরের একমাত্র পুত্র জয় আমিরের সঙ্গে। থামলেন কাজী সাহেব। জয়কে জিজ্ঞেস করলেন,
দেনমোহর কত বাঁধবো বাপ? কোটি খানেক বাঁধেন, আমি কি কোনোদিন ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেওয়ার সময় দেনমোহর আদায়ের হুকুম নেই। নিয়ম হলো দেনমোহর পুরো মিটিয়ে তবে স্ত্রীর কাছে যেতে পারবে বাপ। তাইলে 1 টাকাও বাঁধার দরকার নাই। দ্রুত ঘাড় নাড়ে জয়। কবির আর রাহাত ফিক করে হেসে ফেল। হামজা বলল, বাঁধেন 1,10,000 পরিশোধ করেই কাছে যাবে। হামজা বলে। উপস্থিত জনতা অবাক হয়ে চেয়ে থাকে। কত উদার পাটোয়ারি পরিবার, এত উদার কেন এরা? একটা মেয়ের জীবনে আর কি চাই? সবই তো দিচ্ছে পাটোয়ারি পরিবার, অথচ ঘরে তুলছে চরিত্রহীন এক মেয়েকে। কবুল বলার আগ মুহূর্তে অন্তু আব্বুর দিকে তাকায়। আমজাদ সাহেব মাটির দিকে তাকিয়ে আছেন। পাশে দাঁড়িয়ে আছে রাবিয়া, চোখের পানি ছলছল করছে, কিন্তু পড়ছে না। পাশে অন্তিক, তার দৃষ্টিতে অসাহিত্য ছাড়াও আরও কিছু। অল্পলোক অন্তুকে দেখছে। জয়কে কবুল বলতে বলা হলে সে ব্যাহের মতো ঘোষণা করে কবুল পড়ল। যেভাবে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেয়, ছেলেরা একসাথে ধ্বনি দিয়ে উঠল, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মুখে মিষ্টি তুলে দিল হামজা। মানুষ খাওয়ার আগে বিসমিল্লা পড়ে, জয় মুখে মিষ্টি নেবার আগে বিসমিল্লা পড়ার বদলে স্লোগান দিল জয় বাংলা। এরপর গালে মিষ্টি ঢুকালো। ছেলেরা তার সাথে সমাসরে স্লোগান দিল জয় বাংলা। বিয়ের আসর নয়, রাজনীতির মঞ্চ এটা। বিশাল এক সম্মেলন চলছে যেন। কাজী সাহেব কয়েকবার কবুল বলতে বললেও অন্তু শুনতে পায় না। আবুর দিক থেকে চোখ ফেরে না তার। আবু কিছু বলুক, কিছু করুক, একবার চোখ তুলে দেখুক অন্তুকে বলি হবার আগে। তাকালেন না আমজাদ সাহেব। কবুল বলতে ঠোঁট নাড়া থেকে আবারও থামে। আমজাদ সাহেব ধীর পায়ে ভেতরে পা বাড়ালেন। তিনি বসে থাকতে এই অন্তু জীবনও কবুল বলবে না। পাগলিটাকে কিভাবে বোঝাবেন? ওনার কিচ্ছু করেনি। স্বয়ং নিজ হাতে বোধহয় খুন করে এলেন অন্তুকে। সে লাশ দেখতে ভালো লাগছিল না। হাতটা মেলে ধরলেন চোখের সামনে। ওনার মনে হলো রক্ত লেগে আছে তাতে, অন্তুর কলিজা চুয়ে পড়া রক্ত। আস্তে করে শুনতে পেলেন পেছনে অন্তুর প্রাণহীন স্বরে বলছে কবুল। কাজী সাহেব আলহামদুলিল্লাহ বলেও অন্তু বলেনি। হুড়মুড়িয়ে বসে পড়লেন আমজাদ সাহেব মেঝের উপর, দরজার কপাট আঁকড়ে ধরে। অন্তু আজ ফুরিয়ে গেছে। বাপের মান রাখতে নিজেকে একবার গুজিয়ে তোলার প্রয়াসে অন্তু আত্মহত্যা করেছে। অন্তু জয় আমিরকে কবুল করেছে। রাত 10:38। হামজা জয়কে নিয়ে অন্তুদের বাড়ি থেকে বেরিয়েছে ঈশার আজানের পর। জয়রাজ পলাশের হোটেলে যাবার কথা ছিল। পলাশ অপেক্ষা করছে, কিন্তু হামজার সাথে সে এলো আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে। বহির্ভাগ দিয়ে ঢুকে এগোতেই জরুরি বিভাগ। কেচি গেটের ওপাশে বেঞ্চিতে বসে আছে লোকজন। কেউ কেউ বারান্দার গ্রিল ধরে আছে। উকিঝুঁকি মারছে ওয়ার্ডের ভেতর। 500 শয্যার এই বিশাল হাসপাতালে লতিফকে খুঁজে পাওয়া সহজ কাজ নয়। কিন্তু আজ বিকেলের কেবিনে শিফট করা হয়েছে লতিফকে, হামজার নির্দেশ। কেবিনের দরজা চাপানো ছিল, স্পেশাল কেবিন রুম। হামজা ঢুকতেই লতিফের স্ত্রী আসমা উঠে দাঁড়ালো এক কোণে। হামজা বাধা দিল, আপনি বসুন ভাবি, লতিফ ভাইয়ের পাশে বসুন আপনি। জয় জয় বারান্দায় সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছিল। সে মনোযোগ দিয়ে দেখলো, যতদূর দেখা যায়। দেখতে ভালো লাগলো, তবু দুটো বাজে গালি দিয়ে মনে মনে। হাসপাতালে কেউ এভাবে পটের বিপি সেজে আসে? যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, কোমরটা ন্যাকামিতে বেশি দুলছিল। জয় ইচ্ছে করলো ধপ করে একটা কোমরের উপর লাথি মেরে কোমরটা সোজা করে দিতে। আবার ভালো লাগছিল দেখতে। লতিফ ঘুমাচ্ছে। তার এক পায়ে রড রিং গেঁথে দেওয়া হয়েছে, অপর পায়ে অস্ত্রোপচারের দরকার পড়েনি। হাঁটু অব্দি ব্যান্ডেজ। জয়ের হাতের চর্চা কমে যাওয়ার ফল। ডান পিঠে রিংটা গেঁথে আছে, যেখানে দেখলে কেমন গা শিরশির করে ওঠার মতো। এক পা ফুলে 4 পায়ের সমান হয়েছে। অবচেতন পড়ে আছে লতিফ। জয় জানে, ডান পায়ে যখন সে প্রথমবার আঘাতটা করে, 10 মিনিট মোটা রডের আঘাতে জয়ের সমস্ত শক্তি ক্ষয় হয়েছিল। হাঁটুর নিচে ফিমারের হাড্ডিগুলো চূর্ণ হয়ে গেঁথে যাবার কথা ভেতর মাংসপেশির ভেতরে, তাই হয়েছে। এই রিং এই পা ঠিক করতে পারবে বলে মনে হয় না। পরের আঘাতটা করার সময় দয়া করেছে জয়। হামজা লতিফের ছোট্ট মেয়েটাকে কোলের উপর বসে আদর করছিল। হামজার কাছে বেশ কিছু চকলেট পেয়ে বাচ্চাটি খুব খুশি। হামজা আসমাকে সান্ত্বনা দিল, ভাবি আপনি কাঁদবেন না। যারা লতিফ ভাইয়ের এই হাল করেছে প্রত্যেকে তাদের ন্যায্য শাস্তি পাবে। মাঝহার আগেরবার গুলি করেছে, এবার পায়ে রডের আঘাত। কেন করছে জানেন? যাতে লতিফ ভাই আর আমাদের কাজে না লাগতে পারে। আচ্ছা ভাবি, পুলিশ আসলে আপনি কি মাঝহারের বিরুদ্ধে বয়ান দিতে পারবেন?
মহিলার চোখে মুখে দ্বিধা। মহিলাকে চুপ থাকতে দেখে হামজা হতাশ হয়। তাহলে আর কি, এভাবেই আমার লোকজন আহত হতে থাকবে ওদের হাতে, যেহেতু আপনিও বয়ান দিতে পারবেন না। মহিলার উপর হামজার চাল খাটলো। মহিলা বলল সে রাজি। দুভাই প্রসন্ন হাসলো। জয় তো কান্না পেয়ে যাচ্ছিল মহিলার এই বাহাদুরিতে। এখানে মূলত তাকে ফাঁসিতে ঝোলানোর কথা চলছে। মহিলা জানলে তা তার সামনে বলতো না এভাবে। এমনও হতে পারে দেখবেন মাঝার দেখতে আসবে লতিফ ভাইকে, ও কিন্তু স্বীকার করবে না কাজটা যে ও করেছে। নিশ্চিত দোষ দেবে আমার অথবা জয়ের ওপরে। আমার কথা মিলিয়ে নেবেন। অপারেশনের বিল মেটানো হয়নি। হামজা কল করে দেওয়ার পর বকেয়াতে অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছে। আসমার সামনে হামজা কয়েকটা বড় বড় বান্ডেল তুলে দিল হাসপাতাল কর্তৃপক্ষের হাতে। কমপক্ষে ওখানে লাখ 5 টাকা তো হবে, অথবা হতে পারে তারও বেশি। আসমা কৃতজ্ঞতায় সজল চোখে চেয়ে থাকে সাদা পাঞ্জাবি পরিহিত টকবগে পুরুষটির কর্তব্যপরায়ণ শক্ত দেহের পানে। চলে আসার সময় মেয়েটার কপালে কারো একটা চুমু খেয়ে আসমার হাতে 1010 টাকা ধরিয়ে দিল হামজা, প্রয়োজনীয় ওষুধপত্র অন্যান্য দরকারে খরচ বাবদে। তাছাড়া সকালে তো আবার আসছে সে। হামজার সর্দার পরিবারের কাছে অনেক আগে শিখেছিল বিশ্বাসঘাতকেরা এই জগতের সবচেয়ে নৃশংস শাস্তির দাবিদার। এদের উপর দয়া করা এক প্রকার পাপ। প্রাণের হত্যার যতটা না লোকসান আছে, তার চেয়ে কঠোর হত্যাকাণ্ড হলো বিশ্বাসের হত্যা। প্রাণের হত্যাকারীর শাস্তি যদি মৃত্যু হয়, বিশ্বাসের হত্যাকারীর শাস্তি আরও শোচনীয় হওয়া উচিত, যেটা জয় করেছে। লতিফ মলে মুক্তি পেয়ে যেত, অথচ এই অবস্থায় সেই প্রতিক্ষণই মরবে, এটা ওর শাস্তি। সাথে হামজার কার্য হাসিল। গাড়িতে ওঠার সময় জয় দাঁড়িয়ে রইল ফুটপাতে। তুই বাড়ি ফিরবি কখন? ভালো লাগতেছে না, তুমি যাও, আমি হোটেলে যাব। জয়ের শরীরে পাতলা একটা ডেনিম জ্যাকেট, সাদা লুঙ্গি পরনে। হামজার শরীরে চাদরটা খুলে ছুঁড়ে মারে জয়ের শরীরে। এটা পেঁচিয়ে নে, ঠান্ডা লাগলে গালে মুখে থাবড়াবো ধরে। জয় চুপচাপ চাদর গায়ে জড়ায়। গাড়ি ছাড়ার এক মুহূর্তে গাড়ির জানালায় হাত রাখে। কিছু টাকা দাও, পকেট খালি আমার। হামজা পকেট থেকে মানিব্যাগটা বের করে জয়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, হোটেলে যাচ্ছিস থামাচ্ছি না, তবে শুতে একা যাস বিছানায়। আজ কিন্তু বিয়ে হয়েছে তোর বউয়ের সামনে ছোট যেন না হতে হয় আমাকে তোর কুকীর্তির জন্য। কবির কথাটা বুঝে ফিক করে হেসে ওঠে জয়কে খোঁচায়। বিছানায় একা যায়েন ভাই, এখন কিন্তু ভাবি আছে আমাকেও। অথচ জয় নিশ্চুপ। স্ত্রীর চোখে বিদায় জানাই হামজাকে। আজ তার রসিকতার ছুটি। গাড়ি যখন আড়াল হলো, তখনও জয় দাঁড়িয়ে রাস্তার পাশে। সে কোথায় যাবে বলে মনে হলো না। কবিরের কাছে একটা সিগারেট চেয়ে লাইটার জ্বালাই। কবির চেয়ে দেখে তা। জয় সচরাচর সিগারেট টানে না। তার সিগারেটে টান দেওয়ার কিছু বিশেষ পরিস্থিতি আছে। কোনো ব্যাপারে হয়রানি বোধই হলে, অথবা মন অশান্ত এবং দুষ্ট সত্তা শান্ত থাকলে আনমনে সিগারেট ঠোঁটে লাগাতে দেখা যায় তাকে। উদাস পেয়ে হাঁটতে হাঁটতে বীজের দিকে এগিয়ে যায় জয়। কবির জিজ্ঞেস করল, ভাই আজকে মেয়েটার সাথে যা করলেন তা কি ঠিক? সুপ, একদম সুপ। ওই বিষয়ে কোনো কথা কইবি না। তোর খুব মায়া হইতেছে ওই শালির জন্য? হ্যাঁ, তোরও হাল ওর মতো করি, তারপর দুজনে একসাথে গলাগলি ধরে কাঁদবি। কবি বুঝলো না জয় কি হয়েছে। চুপচাপ সাথে চলো, সঙ্গ ছাড়া যাবে না। জয়কে বীজের কার্নিশ ধরে দাঁড়ায়। সিগারেটের ধোঁয়াগুলো মিশে যায় অন্ধকারে। শস্য করে গাড়ি চলে যাচ্ছে পেছন দিয়ে। কবি দাঁড়িয়ে আছে পাশে। আমার সাথে কি তোর? যা বাড়ি যা, ক্লাব ঘর তালা মেরে চাবি হামজা ভাইয়ের কাছে পৌঁছে দিয়ে বাড়ি গিয়ে ঘুমা। আমার সাথে থাকার কিছু নেই। কবির কোনো জবাব দেয় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে জয়ের পাশে। তার সন্দেহ জয় হোটেলে যাবে না, কিন্তু কেন? হোটেলটা পলাশের, তাই এরকম ভয় যে জয়ের মাঝে নেই তা সে জানে। পলাশ চরম বেহায়া, হাজার হলো আবার জয়কে ডাকবে। জয়কে ছাড়া তার আসর জমে না। জয় চেয়ে থাকে অন্ধকারের দিকে। ব্রিজের নিচের ছোট ছোট খুপড়িতে হলদেটে লাইট জ্বলতেছে, অথচ জয়ের চোখে ভেসে ওঠে অন্তু আর আমজেদ ছাইপে বসে থাকার দৃশ্যটুকু। হিংসায় রক্ত টকবগিয়ে ওঠে ওর। ও শেষ কবে জাবেদ আমিরের কোলে চড়েছিল, তখন এতটাই ছোট ছিল যে সেসব উপভোগ করার মতো মানসিক বিকাশ ওর হয়নি। অন্তুর সাথে ওর বাপের সাথে যা ভাব, সব ন্যাকামি যত, কি থেকে কি হয়ে গেল। শুধু ইচ্ছে করছিল পাড়ার লোকগুলোর এক একটাকে কেটে টুকরো টুকরো করতে। ওদের ন্যাকামি আর হামজার সম্মান বাঁচাতে আজ বিয়ে করে আসতে হয়েছে। তরুর সামনে গিয়ে দাঁড়ানোটা অস্বস্তিকর হবে, এটাই মূল কারণ রাতটা বাড়ি না ফেরার।
যত রাতেই ফিরুক দেখা যাবে মেয়েটা সোফার উপর বসে ঝিমুচ্ছে। রাতের খাবারটা খায়নি জয়ের সাথে খাবে বলে, জয়কে খেতে দিতে হবে বলে ঘুম আসলেও ঘরে গিয়ে শোয়নি। জিজ্ঞেস করবে, কোথা থেকে আসছেন? এত রাত করে ফিরতে হবে কেন? কোথায় ছিলেন এতক্ষণ? জয় তরুকে মিথ্যা বলতে পারে না, কোনোদিন বলেনি। মেয়েটার কাছে জয় খুব যত্নের, ওর সাথে জয় কোনোদিন বিরূপ হয়নি। আজ সত্যি বলে নিজের নোংরা জীবনের একমাত্র প্রতিকৃণীর মন ভেঙে গুঁড়ো করতে তার ভালো লাগবে না। মেয়েটা ওর একাকিত্ব সয়েছে, কিন্তু নিজে না, অথচ অন্য কাউকে জয়ের পাশে মানতে পারবে না। জয় হেঁটে ভিজে নিচের খুপড়িগুলোর দিকে এগোয়। এখান থেকে খুপড়িতে বসবাস করা ভূমিহীন লোকগুলো বাড়িতে যাবে, ওদের ঘুম কামে করিয়ে আবল তাবল কথা বলবে রাতভর। কারো বাড়িতে ছোট্ট পিকনিকের আয়োজনও করতে পারে। কবিরকে বলবে এই জিনিসগুলো কিনে আন। মাটির চুলোর পাশে বসে নিজে রাঁধবে, শেষ রাতে সবাইকে নিয়ে খাবে। সারাত গলা ভেঙে গান গাইবে, ফজরের আজানের সময় বাড়ি ফিরবে। লোকগুলো সায় দেয়, বরং চরম খুশি হয় এই পাগল লোকের হুটহাট উপস্থিতিতে। এসব ভেবে কবির বিরক্তিতে মাথা ঝাড়া দেয়। হতাশ শ্বাস পেলে জয়ের পেছনে যায়। পিছু সে ছাড়তে পারবে না। কেন পারবে না জানে না, শুধু জানে জয়ের পেছনে যেতে হবে, তাকে সাথে থাকতে হবে। রাত 12টা পার, কুয়াশার বারান্দায় গ্রিল অবধি দেখা যায় না। অন্তু বসে থাকে বারান্দায়, মেঝের উপর ঘরের দেওয়ালে পিঠ ঠেকিয়ে। সারাত হু হু করে উত্তরের হাওয়া নাকে মুখে ঢুকেছে, ঠান্ডা চোটে পিঠ বেঁকে এসেছে। সেসব কিছুই গায়ে লাগেনি অন্তর। সন্ধ্যারাত বিয়ে পড়িয়ে রেখে কাজী সাহেব বেরিয়ে গেলেন। একে একে লোকজন নিজেদের নৈতিক দায়িত্ব পালন করে তৃপ্ত মনে নিজ নিজ ঘরে ফিরল। বেরিয়ে যাবার সময় হামজা বলে গেছিল, এখানে থেকে পরীক্ষাটা শেষ করো। আমি জানি তুমি আজ যেতে চাইবে না, যেতেও বলছি না আপাতত, তবে আমাদের বাড়ির বউয়েরা বাপের বাড়িতে থাকে না, এই ব্যবস্থা নেই। পরীক্ষা শেষ হওয়া অবধি থাকো এবং নিজেকে শান্ত করো। লোকে যাই জানুক, তুমি জানো কিছুই হয়নি। সো ডোন্ট বি আপসেট। লোকটা দেখতে অতিকায় শুদ্ধ বলিষ্ঠ ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ। এই ছদ্মরূপ তার আসল প্রকৃতিতে আড়াল করেছে। তবে আসল হামজাটাকে কি, কেমন? আজ অন্তুর এই মরণক্ষণে আমজাদ সাহেব এলো না অন্তুর কাছে, আসতে নেই। রাবেয়া এসে পাশে বসলেন। অন্তু একটু তাড়াহুড়ো করলো না চোখের পানি মুছতে। অন্ধকারে দেখা যাচ্ছে না তা, কিন্তু কথা বলতে তার ভয়, কণ্ঠস্বর ও নাক আটকে আসছে। আম্মুর সামনে কাঁদতে নেই। ঘরে যাও অন্তু। অন্তু আস্তে করে শুয়ে পড়ল শীতল মেঝের ওপর, মাথাটা মায়ের কোলে রেখে বলল, চুপ কর অন্তু, ওঠ ঘরে চল, জ্বর বাঁধাবি। কাঁদতেছি না, ওঠ তো অন্তু, থাপ্পড় মারবো কিন্তু একটা। ওইখানে ঠান্ডা। ঠান্ডা লাগবে আব্বু, ঘরে যাও। বুঝতে পারছি না তুমি অসুস্থ, এখানে বসে থেকো না, যাও। মরে যেতে চাস? তাহলে আমার আগেই মর। আমিও তো তোরে জন্ম দিয়ে পাপ করছি রে মা। তোরে জন্ম না দিলে এই দিন তোর জীবনে আসতোই না। আমার গর্বের দোষ। ওঠ অন্তু, কার কি হচ্ছে জানি না, আমার কিন্তু সহ্য হইতেছে না। শোন, ওঠ। অন্তুর চোখ মুখ ধুয়ে এলো, পানি বরফের মতো ঠান্ডা। এসে বাচ্চা মেয়ের মতো বিছানায় শুয়ে কম্বল পেঁচিয়ে হু হু করে কেঁপে উঠল। রাবে অন্তুকে কেমন করে যেন তাকিয়ে দেখলেন। অন্তু ঠিক ছোটবেলার মতো কম্বল মুড়ি দিয়ে অল্প মুখ বের করে ঠক ঠক করে গা কাঁপাচ্ছে, যন্ত্রণা লুকানোর ব্যর্থ চেষ্টা। রাবে চলে গেল, অন্তু স্থির হয়ে গেল। কতক্ষণ অন্ধকারে চাঁদের দিকে চেয়ে রইল। এই শীতের রাতে বুকে জ্বালা আগুনের সাহস খুব বেশি। এত ঠান্ডা, এত কুয়াশা, তবুও বুকের উত্তাপ গম গম করছে। অন্তু উঠে গিয়ে বারান্দার দেওয়ালে হেলান দিয়ে বসে। নিশ্চুপ এক মাঝরাত, ঝুপঝুপ করে বৃষ্টির মতো চোখের দুই কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল। কান্না জমে বুকটা কাঁপছে। অন্তু মাথাটা দেওয়ালে ঠেকে বাইরের অন্ধকার কুয়াশার দিকে তাকিয়ে রইল নিথর চোখে। তার জীবন, সম্মান, স্বপ্ন, আব্বুর মান মর্যাদা সব শেষ। শেষটা সে করেছে। কেন সে গেছিল সেদিন জয় আমিরের সঙ্গে বেয়াদবি করতে গেছিল? এত বোকা হলে চলে? তার কিছুই রইল না, না নিজেকে ক্ষমা করা যাচ্ছে না। অন্তু আস্তে করে হাতের তর্জনী আঙ্গুল তুলে বুকের মাঝখানটায় চেপে ধরল। সেখানে ভেঙ্গে চুরে আসছে, শীত বাড়ছে, পা দুটো ঠান্ডায় অবশ হয়ে আসছে। অন্তু একটা খেলা খেলার চেষ্টা করলো। এই শরীরে যন্ত্রণা, এটা কি তার বুকের ব্যথার চেয়ে বেশি, নাকি তীব্র, নাকি কম? জিতল বুকের ব্যথা, শরীরের ব্যথা অনুভূত হচ্ছে না। সে অনড় বসে রইল মাথা ঠেকিয়ে।
ফজর আজান হলো, উঠল না নামাজ পড়তে, বসে রইল ওভাবে। রাত 2টোর দিকে রোজকার মতো অন্তুকে দেখতে এলেন আমজাদ সাহেব। তিনি আজ লুকিয়ে দেখতে এসেছিলেন অন্তু ঘুমালে দেখে চলে যাবেন, কিন্তু অন্তুকে ওভাবে ঠান্ডার মাঝে বারান্দার মেঝেতে বসে থাকতে দেখে বুকের ভেতরটা যেন কেমন করে উঠল। অসুস্থ শরীর নিয়ে বসলেন অন্তুর পাশে। অন্তু ঘাড় ঘুরিয়ে তাকালো না, ওভাবেই বলল, তোর লাগছে না? আমার বাপ হবার চেষ্টা করিস না অন্তু। কি করতি তুই বল? তাই তো করেছি, বাঁচিয়ে রেখেছি। অন্তু এবার তাকাই আব্বুর দিকে। আমজাদ সাহেব থমকে গেলেন, চোখ দুটো কালিতে ঢাকা, ত্বক তীব্র ঠান্ডায় বিদীর্ণ হয়ে সাদা রক্তশূন্য হয়ে উঠেছে, চোখ দুটো ফোলা, চোয়ালের ওপর শুকনো জলরাশির ধারা। বাপের ভেতরটা কেমন করে উঠল। এই যে অন্তু আবারও ঝরঝর করে কেঁদে ফেল তার একমাত্র দুর্বলতার জায়গা। অন্তু একটা আবদার করে, না অন্তু, আজ আমার খুশির দিন। আজ যা করেছি এরপর আর কোনোদিন খারাপ থাকবো না। আমি এক কন্যাদায়গ্রস্ত বাপ ছিলাম, আজ সেই বোঝা ঝেড়ে ফেলেছি। বিয়ের বয়সী মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি আজ। ঋণমুক্ত, দায়মুক্ত আজ থেকে। আমি চলে যাব কেন? আমজাদ সাহেব মেহেদি রঙা দাড়ি পেয়ে এক ফোঁটা পানি বড় নিষ্ঠুরভাবে বয়ে গেল। অন্তু খিচে চোখ দুটো বুঝে ফেলায়, বাপের চোখের পানি সন্তানদের দেখতে নেই। অন্তুর চোখের উচিত এই মুহূর্তে থেকে নিজেদেরকে অন্ধ ঘোষণা করা। অন্তু আলতো করে মাথা ঠেকালো আব্বুর কাঁধে। তোমাকে অভিনন্দন আব্বু, তোমার অন্তুর বিয়ে হয়ে গেছে জয় আমিরের সাথে। আমজাদ সাহেব নিজের শরীরের থেকে চাদরটা খুলে অন্তুর পা দুটো গুটিয়ে চাদর জড়িয়ে দিয়ে গুটিয়ে আবার আচমকা অন্তুর পায়ে হাত ছোঁয়ালেন। আমাকে ক্ষমা করতে পারবি মা? মারে ও মা। অন্তু ছিটকে উঠল, দু হাত দিয়ে আব্বুর পা জড়িয়ে ধরে আকুতি করে উঠল, মা, আমার মা। আমজাদ সাহেব কেমন করে ডেকে উঠলেন। অন্তুর হাত পা অনড় হয়ে উঠল। আমজাদ সাহেব অন্তুর হাত দুটো মুঠো করে ধরলেন। মা, তুই আমার মা। আজ তোর ছেলেকে ক্ষমা কর মা। আজ তোর সাথে অধম বাপ যা করেছে তুই আমায় বাঁধাস না না অন্তু। অন্তু আর নিজেকে সামলাই কি করে আব্বুর হাতের মুঠোর উপর কপাল ঠেকে হু হু করে কেঁদে উঠল। ফসফস করে কয়েকটা নিঃশ্বাস ফেলেন আমজাদ সাহেব। বুকের ওঠানামা বাড়ল। অন্তু আটকে উঠল। কি হয়েছে আব্বু? প্রেশারের ঔষধ খাওনি? আমার কিচ্ছু হয়নি। মার খাবি এবার আমার হাতে কিন্তু। চাদর গায়ে জড়িয়ে বস। এত ব্যস্ত হোস না তো অন্তু, বস, দুটো কথা বলি। আমি তোর সাথে কথা বলতে এসেছি অন্তু। অন্তু শোন, শান্ত হ, আমার কিচ্ছু হয়নি। অন্তু গলা উঠিয়ে রাবেয়া বেগম ও অন্তিকে ডাকে। আমজাদ সাহেব তখনও আস্তে করে বলেন, আমি আর কিছুক্ষণ তোর সাথে কথা বলি অন্তু। অমন কেন করছো আব্বু? এভাবে কেন কথা বলছো? কি সব বলছো তুমি? অন্তিক এলো। রাবেয়া দৌড়ে এলেন। আমজাদ সাহেব আবার বলেন, অন্তু তোর সাথে আমার বোঝাপড়া আছে অনেক, একটু সময় দে আমায়। এত অস্থির হোস না। আমি কিছুক্ষণ বসি তোর কাছে, কথা বলি কিছু সময় তোর সাথে বসে। ভোর রাতে কলিং বেল বাজছে পাটোয়ারি বাড়ির দোতলায়। বালে মেহেরবানি, দরজা খুলিয়ে। তরু চট করে চোখ খুলে উঠে দরজা খুলে দেয়। জয় ভেতরে এসে চাদরটা গা থেকে খুলে হাতে রাখে। তরু ফুল কুচকায়। এটা এখন তার উপর ছুঁড়ে মারার কথা, অথচ জয় তাকাচ্ছেও না। তরু জিজ্ঞেস করে, কোথায় ছিলেন এতক্ষণ? এই শেষ রাত, মানুষের বাড়ি ফেরার সময়। জয় নিগড় চোখে তাকে মেয়েটার দিকে। তরু আবার জিজ্ঞেস করে, এত দেরি কেন? খেয়েছিস রাতে? খেয়েছি। এত খাস তবু মিথ্যা বলতে শিখিস না। খেলে মিথ্যে বলা শিখে যায়। আপনি খাবেন না? জয় বলল না খেয়ে এসেছি, কেবল নিশ্চুপ মাথা নিয়ে সম্মতি দেয়। জয় ভয় পায় তরুর অভিমানকে, ভয় পায় এই মেয়ের চোখের কাতরতাকে। এই নিঃস্ব জীবনের একমাত্র যত্নকারী আগলে রাখার মানুষ তরু জয়ের। সেই মেয়েকে দুঃখ দিতে জয়ের মতো পাষণ্ডের কলিজা কাঁপি খুব। খেতে বসে তরু আবার জিজ্ঞেস করে, কোথায় ছিলেন? এত দেরি তো করেন না ফিরতে। জয় হেঁটে ঘুরে এসে তরুর পাশে দাঁড়িয়ে জগ উঠিয়ে নিতে নিতে ফিস ফিস করে বলে, তোকে খুন করে এসেছি আজ। তরু আতকে ওঠে অজান্তে। জয় মিথ্যা বলে না, হাসতে হাসতে কঠিন সত্য বলে, তবু হাসে। আপনার হাতেই আমার খুন মঞ্জুর। যে উপায়ে আজ তোরে খুন করে আসলাম তুই সইতে পারবি না। তরু কথা বলে না, চেয়ে থাকে জয়ের দিকে। জয় ঘুরে ওপারে কি টেবিলে বসে, খাবারের হাত রেখে বলে, বুঝলি তরু, তোরে ভালোবাসতে না পারাটা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। এমন হইলেও হয়তো
আমি তোরে তোর মতো করে ভালোবেসে বিয়ে করে এক জীবন পাড়ি দিতাম। এসব কথা কেন উঠছে? ওঠার কথা বলে উঠতেছে। আমি কি কোনোদিন চেয়েছি ওভাবে? আপনি পারেননি, আমিও তো আর বলিনি। এভাবে তো চলছে বেশ। আমি আপনাকে চরম নির্লজ্জতার সাথেই ভালোবাসি। আপনাকে ভালোবাসার সময় আমার আত্মসম্মান থাকে না। এবার আবার জিজ্ঞেস করবেন না যেন কেন ভালোবাসি আপনাকে। আমি কিন্তু বলবো না। আমি জিজ্ঞেস করলেই তুই বলবি? জিজ্ঞেস করবেন আপনি? করব। বল কেন ভালোবাসিস আমায়? 3 বোনের পর যখন আমি মায়ের গর্ভে, তখন বাপ ভেবেছিল এবার একটা ছেলে হবে। হলাম আমি। বাপ আমায় মানলই না। মায়ের পক্ষে সম্ভব হলো না আমাকে মানুষ করা। চলে এলাম খালার কাছে। 4 বেলা খেটেছি, 2 বেলা খেয়ে আশ্রিতার জীবনে মানুষ হয়েছি। হামজা ভাই পড়ালেন টুকটাক, তুলি আপুর কাছে শুয়েই থেকেছি। আমারও শখ থাকতে পারে, এই কথা কারোর স্মরণেই আসেনি। তবে এক নোংরা মানুষের কাছে আমি 2টো চালের ক্লিপ, 1 জোড়া হাতের চুড়ি, চোখের কাজলের স্টিক, চুলে খজরের ফুলের খোপা, ভারত থেকে আনা শাল চাদরখানা, নবীন বরণের শাড়ি, রাস্তার মোড়ের মামার দোকানের চালমুড়ি, মাড়ির সামনে দিয়ে যাওয়া চালতার আচার পেয়ে এসেছি কাল ধরে তার হাত থেকে। আমি যখন ছোট্ট ছিলাম, এ বাড়িতে এক তেরা ছেলের বাস ছিল, যার কাজের ঠিকই নেই, কথায় রস নেই। লোকে বলে নিকৃষ্ট লোক সে। সেও বলে আমি নাকি তার থেকে এসব আদায় করে নিয়েছি নিজের যত্ন নিয়ে। অথচ আমি ছোট ছিলাম, যত্ন করা বুঝতামই না। তুলি আপা একবার চুল ধরে মারতে এলো। সে গিয়ে তুলি আপাকে ধাক্কা দিয়ে ফেলে বলল, ছোট মানুষ, ওকে মারবি না আর, নয়তো আমি তোর কান ফাটিয়ে হাসপাতাল করব। এবার বলুন, আমি তাকে যত্নে ভালোবেসেছি নাকি ভালোবাসতে বাধ্য করেছে? তরুর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, অথচ কথা আটকাচ্ছে না মেয়েটার। জয় তা দেখে হাসলো। আজ সে এক মহাপাপ করে এসেছে, তার খুব আনন্দ লাগছে। কিসের যেন বিষাদ আনন্দ আন্দোলনে নেমেছে জয়ের বুকে। ধীরে ধীরে তা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে ভেতরে। আর কোনো কারণ নাই? আছে তো। মেয়ে মানুষ রহস্যে মণ্ডিত, জানেন না? তারা কি থেকে যে কিসে আটকে যায়। কেউ কেউ কোনো পুরুষের গোপন নিঃসঙ্গতায় আটকে যায়, বাপমাহীন বেপরোয়া জীবনে আটকে যায়, যদিও তার পাপগুলোকে ক্ষমা করে নয়। আপনি পাপী, জঘন্য পাপী, আর আমি সেই পাপীর নির্লজ্জ প্রেম পিপাসী। সাহিত্যিক কথাবার্তা না? দুজনই হো করে হেসে ফেলে। তোর চোখে পানি, জয়ের চোখ চলছে, লাল হয়ে উঠছে চোখ দুটো। কিন্তু জয় কাঁদতে পারে না, কারণ সে কাঁদতে শেখেনি। কাঁদা ব্যাপারটা কেমন হয় সে জানে না। অনেকক্ষণ দুজন হাসলো মাথা নিচু করে। জয় যখন খাওয়া শেষ করে ঘরে যায়, তখন ফজরের নামাজ শেষ হয়েছে মসজিদগুলোতে। সে গিটারটা নিয়ে বারান্দায় আসে। কুয়াশা যেন মোটা চাদরের মতো প্রকৃতিতে বিছিয়ে আছে। তরু ঘরে গিয়ে শুয়ে পড়ে আস্তে করে কোয়েলের পাশে। তার পাশে তুলি ঘুমাচ্ছে। টুংটাং গিটারের শব্দের সাথে ভেসে আসছে জয়ের ভাঙ্গা গলার আওয়াজ।